দুপুরে রাশভারী সূর্যটা ঘন্টা 2 হলেও কোমল আলো ছড়াচ্ছে। শহরের গায়ে আছড়ে পড়ছে বিকেলের মিষ্টি আলো। আরফান কিছুক্ষণ আগে রাউন্ড শেষ করে নিজস্ব চেম্বারে এসে বসেছে। ক্লান্ত শরীরে দুটো রোগীও দেখেছে, প্রেসক্রাইব করেছে, তারপর গা এলিয়েছে চেয়ারে। মনটা বোধহয় ভালো নেই তার, কেমন যেন খাপছাড়া। মন খারাপ সময়ে অসময়ে তাড়া দিচ্ছে তাকে। পৃথিবীর সবকিছুই রংহীন, লক্ষ্যহীন, বিতৃষ্ণা বলে বোধ হচ্ছে। আরফানের ক্লান্ত চিন্তার মাঝেই দরজা ঠেলে ভেতরে ঢুকলো সাইদ। আরও একজন রোগী অপেক্ষা করছে জানিয়ে সসম্ভ্রমে বেরিয়ে গেল। আরফান মুখ ফুলিয়ে শ্বাস নিয়ে সোজা হয়ে বসল। টেবিলে রাখা মোবাইল স্ক্রিনে উকি দিল। লক স্ক্রিনে নম্রতার ছবি। আরফান বেশ কিছুক্ষণ নির্নিমেষ চেয়ে রইল সেই স্ক্রিনে। এই স্নিগ্ধ সুন্দর মুখটির দিকে চেয়ে থাকতে তার ভালো লাগে। যতবার দেখে ততবারই অবাক হয়, মুগ্ধ হয়, ততবার ভালোবাসে। আরফানের ভাবনার মাঝেই দরজা ঠেলে ভেতরে এলো দুজন। আরফান ফোনের দিকে নজর রেখেই বলল, বসুন। বসুন শব্দটা উচ্চারণ করে বেখেয়ালে সামনের দিকে তাকালো আরফান। চোখ নামিয়ে নিয়ে ফোনটা পাশে রাখতে গিয়ে যেন চমকে উঠল সে। চোখ উঠিয়ে সচেতন চোখে তাকালো। মুহূর্তে গলা শুকিয়ে গেল আরফানের, হক চকিয়ে গেল, বিভ্রান্ত হয়ে গেল। মুখোমুখি বসে থাকা নম্রতা বারবার চোখ বাঁচিয়ে খুব সাবধানে ডান চোখটা টিপে দিতেই ফ্যাকাশে হয়ে গেল আরফানের মুখ। নম্রতার এমন কাজে বিস্মিত হলো। মৃদু গলা খাকারি দিয়ে সরাসরি তাকালো। কিছুটা অস্বস্তি হলেও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো আরফান। যথেষ্ট প্রফেশনাল কণ্ঠে বলল, পেশেন্ট কে? নম্রতা দ্রুত উত্তর দিল। দুজনেই। আরফান সন্দিহান চোখে তাকালো। নম্রতা দুধে আলতা, ফর্সা মুখটা খুব স্নিগ্ধ লাগছে আজ। জলপাই রঙের সুতি সালোয়ার কামিজে ফুটে উঠেছে রং। চুলগুলো ভিন্নভাবে বেঁধেছে বলে কিশোরীদের মতো উচ্ছল দেখাচ্ছে তাকে। আরফান চোখ সরিয়ে নিল। প্রেমিকার বাবার সামনে প্রেমিকার দিকে হা করে চেয়ে থাকা নিশ্চয়ই ভালো ছেলের লক্ষণ নয়। আরফান যথাসম্ভব গম্ভীর কণ্ঠে বলল, ও বেশ, তো সমস্যা বলুন। নুরুল সাহেব তীক্ষ্ণ চোখে চেয়েছিলেন। গম্ভীর কণ্ঠে বললেন, কিছুদিন যাবৎ শরীরটা খুবই দুর্বল। শুয়ে বসেও ক্লান্ত হয়ে পড়ছি। হুটহাট রক্তচাপ বেড়ে যাচ্ছে, আবার কখনো হুট করেই কমে যাচ্ছে। খবর কাগজ পড়তে গেলেও চোখ ব্যথা করছে। রাতের দিকে প্রচণ্ড পা ব্যথার জন্য ঘুমোতে পারি না। ক্ষুধা লাগছে কিন্তু খেতে পারছি না। বুক পিঠেও ব্যথা করছে আজকাল। আরফান মনোযোগ দিয়ে শুনল। এক টুকরো কাগজ টেনে নিয়ে বলল, চোখের জন্য আলাদা ডাক্তার দেখিয়েছেন? দেখলাম সেদিন, ওষুধ চলছে, কিন্তু লাভ বিশেষ হচ্ছে না বলে মনে হচ্ছে না। বাসায় নিচে দাঁড়িয়ে কেউ হাই হ্যালো করলে দোতলা থেকে স্পষ্ট দেখতে পারি না। আরফান যেন হোঁচট খেল এবার। বাম হাতের আঙ্গুল দুটো কপালে হালকাভাবে বুলিয়ে নিয়ে প্রেসক্রিপশন লেখায় মনোযোগ দিল। শেষ বাক্যটা না শোনার ভাব করে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, আপনার বয়স কত? বয়সটি আর নাম? নুরুল মাহমুদ। ডায়াবেটিস আছে আপনার? পরীক্ষা করেছিলেন কখনো? তা একটু আছে, তবে আন্ডার কন্ট্রোল। আরফান চোখ তুলে তাকালো। লাস্ট কবে পরীক্ষা করেছিলেন? এই তো বছর 2 আগে। আরফান বিস্ময় নিয়ে চেয়ে রইল। পর মুহূর্তে হেসে ফেলে বলল, 2 বছর আগে পরীক্ষা করিয়ে বলছেন ডায়াবেটিস আন্ডার কন্ট্রোল। ডায়াবেটিস পেশেন্টদের প্রতি মাসে অন্তত একবার করে চেক আপ করা উচিত। আমার মনে হয় আপনার ডায়াবেটিসটা বাড়াবাড়ি রকম বেড়ে গেছে। ডায়াবেটিস থেকে হৃদরোগের উপসর্গ দেখা দিতে পারে। খুব শীঘ্রই ডায়াবেটিস পরীক্ষা করুন। আর সাথে আরও কিছু টেস্ট দিচ্ছি, রিপোর্টগুলো দ্রুত আমাকে দেখাবেন। নুরুল সাহেব অসন্তুষ্ট চোখে আরফানের দিকে তাকালেন। বিরক্ত কণ্ঠে বললেন, ডাক্তাররা টেস্ট ফেস্ট ছাড়া কিছু দিতে পারে না নাকি? সামান্য জ্বর হলেও এক গাধা টেস্ট, হাসি দিলেও টেস্ট। ইটস অল অ্যাবাউট পলিটিক্স। আজকাল হাসপাতালেও রাজনীতি, টাকা কামানোর রাজনীতি। আরফান অসহায় চোখে তাকালো। কথাটা নুরুল সাহেব না বলে অন্য কেউ বললে নির্ঘাত চটে যেত আরফান। মেজাজ খারাপ হতো, কিন্তু এই মুহূর্তে চটে যাওয়া যাচ্ছে না। প্রেমিকার বাবার প্রতি শ্রদ্ধা রেখে চুপ করে রইল আরফান। টেস্ট না করলে রোগ কিভাবে ধরব? ডাক্তাররা তো আর সর্বজান্তা নয়। চোখ বন্ধ করে মন্ত্র আওড়ে রোগ ধরে ফেলার ক্ষমতা তাদের দেওয়া হয়নি। কথাটা বলতে গিয়েও বলল না, স্বাভাবিক গাম্ভীর্য বজায় রেখে বলল, টেস্টের রিপোর্টগুলো প্রয়োজন। নুরুল সাহেব বিতৃষ্ণা নিয়ে তাকালেন। তার চোখের দৃষ্টি আরফানের শান্ত দৃষ্টিকে ছিন্ন ভিন্ন করে শাসিয়ে উঠল। খবরদার আমার মেয়ের দিকে তাকাবে না। এসব ডাক্তার ফাক্তারকে আমি মেয়ে জামা হিসেবে মানি না, মানবও না। আরফান হতাশ নিঃশ্বাস ছেড়ে দৃষ্টি ফিরিয়ে নিল। প্রেসক্রিপশনটা নুরুল সাহেবের দিকে বাড়িয়ে দিয়ে বলল,
টেস্টগুলো করে নেবেন। নুরুল সাহেব উত্তর দিলেন না। প্রেসক্রিপশনের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে বললেন, এবার আমার মেয়েকে দেখুন। শি নিড আ বেটার প্রেসক্রিপশন ফ্রম ইউ। নুরুল সাহেব ঠ্যাস মারা কথায় কিছুটা অস্বস্তিতে পড়ে গেল আরফান। হালকা চালে নম্রতার দিকে তাকালো। একদম অপরিচিতদের মতো চোখ ফিরিয়ে নিয়ে বলল, কি হয়েছে আপনার মেয়ের? আরফানের কথার প্রত্যুত্তর করার আগেই নুরুল সাহেবের ফোন বাজলো। ফোন আর প্রেসক্রিপশনটা হাতে তুলে নিয়ে বললেন, আজকাল আমার মেয়ের রাতের ঘুম টুস হচ্ছে না। আজকাল আমার মেয়ের রাতের ঘুম টুম হচ্ছে না। মন খারাপ করে বসে থাকে। ইনসমোনিয়া হয়েছে বোধহয়। আপনি প্রেসক্রাইবটা না হয় সেখান থেকেই শুরু করুন। আমি কলটা অ্যাটেন্ড করে ফিরছি। নুরুল সাহেব চেম্বার থেকে বেরিয়ে যেতেই হাঁপ ছেড়ে বাঁচল আরফান। শরীরটা চেয়ারে এলিয়ে দিয়ে বুক ভরে শ্বাস নিল। চোখ দুটো নম্রতার চোখে মেলে ধরে বলল, আপনি অসুস্থ? নম্রতা ছোট্ট একটা শ্বাস টেনে নিয়ে বলল, অনেক বেশি। ডেঞ্জারাস বাবার মেয়েরা আবার অসুস্থও হয়? নম্রতা টেবিলের উপর কনুই ঠেকিয়ে গালে হাত দিয়ে বসল। নিষ্পাপ কণ্ঠে বলল, যে শহরে রোগ বাড়ানোর ডক্টর থাকে সেই শহরে ডেঞ্জারাস বাবার মেয়েরা আরো বেশি বেশি অসুস্থ হয় ডক্টর। আরফান মৃদু হাসল। সোজা হয়ে বসে টেবিলের উপর খানিকটা ঝুঁকে এসে বলল, আচ্ছা, তো আগে কোনো ডাক্তারের শরণাপন্ন হয়েছিলেন নাকি এটাই প্রথম? নম্রতা ব্যস্ত হাতে ব্যাগ থেকে এক টুকরো কাগজ বের করলো। আরফানের দিকে এগিয়ে দিতে দিতে বলল, হয়েছিলাম তো। ডক্টরবাবু ঔষধও দিয়েছে, খুবই বেয়ার ঔষধ। ঢাকা শহরের সব দোকান খুঁজেও পাওয়া যায়নি। আপনি কি জানেন কোথায় পাওয়া যাবে এই ঔষধ? আরফান কপাল কুঁচকে কাগজের টুকরাটা নিল। নীল রঙের কাগজে সিরিয়াল করে লেখা নিষ্প্রব নিষ্প্রব নিষ্প্রব। নিষ্প্রবের পাশে অ্যারো চিহ্ন দিয়ে লেখা 1+1+1+1 ইনফিনিটি। আরফানকে কপাল কুঁচকে কাগজের দিকে চেয়ে থাকতে দেখে ভারী অসহায় কণ্ঠে বলল নম্রতা, জানেন কোথায় পাওয়া যাবে? জানেন কোথায় পাবো এই ঔষধ? ঔষধের অভাবে দিন দিন মারা যাচ্ছি। এই অধম পেশেন্টের মৃত্যু ঠেকাতে কিছু একটা তো করুন ডক্টর। আরফান চোখ তুলে তাকালো। নম্রতা গালে হাত দিয়ে বসে আছে। ছোট্ট ছোট্ট মোলায়েম চুলগুলো গালের উপর এসে পড়ায় ভারী মিষ্টি লাগছে দেখতে। আরফানের চোখ দুটো যেন নেচে উঠল এবার। শ্যামবর্ণ মুখটিতে ঈষৎ দুষ্টুমি খেলে গেল। চেয়ার ছেড়ে উঠে এসে নম্রতার পাশে গিয়ে দাঁড়ালো। নম্রতার চেয়ারটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে দুপাশের হাতলে হাত রেখে ঝুঁকে পড়ল নম্রতার মুখের উপর। নম্রতার চঞ্চল উচ্ছল চোখ দুটোতে চোখ রেখে মৃদুকণ্ঠে বলল, ওষুধটা তো নিজেই ভয়ানক রোগে আক্রান্ত নম্রতা। রোগমুক্ত ওষুধ সেবন আপনার জন্য হানিকর হয়ে উঠবে না? আরফানের মৃদু স্বরে করা প্রশ্ন আর গরম নিঃশ্বাসে নম্রতার বুকের ভেতর ঢিপঢিপ করে উঠল। নাকে ভেসে এলো সবসময়কার সেই অদ্ভুত সুগন্ধ। কয়েক সেকেন্ড আরফানের চোখে নীরব চেয়ে থেকে কম্পিত হৃদয় নিয়ে বলল, আমার হানিকর ঔষধেই বেশি পছন্দ ডক্টর। ওই ঔষধে মৃত্যু হয় হোক, শরীর জুড়ে লাল নীল ব্যথা আসুক, তবু আমি এই হানিকর ওষুধটাই চাই। আরফান ঘোর লাগা চোখে চেয়ে রইল। নম্রতাকে এত কাছ থেকে দেখার সুযোগ আগে কখনো হয়নি তার। নম্রতার মিষ্টি দুটো গাল, ফিনফিনে গোলাপের পাপড়ির মতন ঠোঁট, বড় বড় চোখের এক রাজ্য মায়া। আরফান ডান হাতটা উঠিয়ে নম্রতার গালের উপর রাখল। মাথাটা একটু নিচু করতে ফট করে বলে ফেলল নম্রতা, আপনার ভিজিটটা একটু বেশি বলে মনে হয় না ডক্টর? এমন একটা পরিস্থিতিতে এমন অবাস্তব কথায় খানিকটা বিরক্ত হলো আরফান। নম্রতা থেকে সরে গিয়ে সোজা হয়ে দাঁড়ালো। চোখ ছোট ছোট করে বুকে হাত গুজে নিয়ে বলল, আপনি সবসময় আমার ভিজিট নিয়ে ফোরন কাটেন কেন নম্রতা? নম্রতা কপালে পড়ে থাকা চুলগুলো সরাতে সরাতে বলল, ফরেন কাটিনি, সত্য বললাম। আমি ব্যারিস্টারের মেয়ে, মিথ্যে কথা বলি না। আরফান টেবিলে ঠ্যাস দিয়ে দাঁড়ালো। ভ্রু বাঁকিয়ে বলল, আচ্ছা, অবশ্যই পরিচিত ডাক্তার হওয়া সত্ত্বেও বারবার ফুল পেমেন্ট করে ডাক্তার দেখাতে হচ্ছে। রোগটুকু সারছে না। ডক্টরবাবু বড় নির্দয় মানুষ। এত টাকা দিয়ে কি করবেন কি? বউ কিনবো। কথাটা বলে ঠোঁট টিপে হাসলো আরফান। নম্রতা চোখ বড় বড় করে বলল, কি? আরফান হাসি চেপে কপাল কুঁচকালো। আবারও নম্রতার মুখের উপর ঝুঁকে এসে বলল, তবে আপনি চাইলে আপনাকেও কিনতে পারি। আমি হৃদয়বান মানুষ, ভালোবাসার বাজারে খুব পুরাতন ক্রেতা। সুন্দরীদের পার্সোনাল ডাক্তার হতে আমার বিশেষ আপত্তি নেই। নম্রতা চোখ গরম করে তাকালো। আরফানের রাগ ভাঙাতে সে নিজেই খেপে যাচ্ছে। সে সুন্দরীদের মানে কি? কত শত সুন্দরীর পার্সোনাল ডাক্তার হতে চায় সে? আরফানের পেটে শক্ত একটা আঘাত করে ফুঁসে উঠল নম্রতা। কত সুন্দরী পার্সোনাল ডাক্তার হয়েছেন আপনি? পার্সোনাল ডাক্তার হওয়া খুব শখ।
নম্রতার নরম হাতের আঘাতে শক্ত সমর্থ আরফান এক চুলও নড়ল না। হেসে বলল, হ্যাঁ খুব। এখনো কারো পার্সোনাল হয়নি যদিও, তবে আপনাকে দিয়ে শুরু করলে মন্দ হয় না। অভিষেকটা না হয় আপনি করুন, পরবর্তীতে বাকি সুন্দরীর কথা ভেবে দেখা যাবে। করবেন নাকি অভিষেক? কথাটা বলে চোখ টিপল আরফান। নম্রতা অবাক চোখে চেয়ে রইল। এই ডাক্তার তো তার থেকেও 2 ডিগ্রি উপরে। এই লোকের সাথে কিভাবে ফ্ল্যাটিং করবে নম্রতা? নম্রতা থমথমে মুখে বসে রইল। নম্রতা গাল ফুলিয়ে বসে থাকতে দেখে গাল টেনে দিল আরফান। কিছু একটা বলার প্রস্তুতি নিতে দরজা ঠেলে ভেতরে এলো নুরুল সাহেব। আরফান স্প্রিংয়ের মতো সরে গিয়ে 3-4 হাত দূরে গিয়ে দাঁড়ালো। নুরুল সাহেব অত সব খেয়াল করেননি, তবু অস্বস্তি আর লজ্জায় কাটা হয়ে রইল আরফান। চট করে নিজের চেয়ারে বসে পড়ে মুখ আড়ালের চেষ্টা করল। নুরুল সাহেবের খুব স্বাভাবিক বিস্ময় নিয়ে বললেন, ডাক্তার এই দিকে, তুই ওইদিকে চেয়ারে ঘুরে বসে আছিস কেন মা? নম্রতা চেয়ার ঘুরিয়ে মিষ্টি করে হাসলো, জবাব দিল না। নুরুল সাহেব জবাবের অপেক্ষা না করে বলল, কেমন দেখলেন? আরফান থতমত খেয়ে মাথা তুলে তাকালো। ডান হাতের শার্টের কলার ঠিক করতে করতে বলল, ভালো, আই মিন আপনার মেয়ে ভালো আছে। রক্তচাপটা একটু হাই, বাকি সব ঠিকঠাক। খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্ক হলেই ঠিক হয়ে যাবে, চিন্তার কিছু নেই। নুরুল সাহেব সন্দিহান চোখে তাকালেন। তার দৃষ্টি বলছে আরফানকে ডাক্তার হিসেবেও পছন্দ হচ্ছে না তার। আরফান যেন আকুল পাথারে পড়ল। বুক বেয়ে বেরিয়ে আসা দীর্ঘ শ্বাসটা বড় আফসোস নিয়ে বলল, বিয়ের লাঠাটা তোর কপাল থেকে এবার পুরোপুরি চুকে গেল রে নিষ্প্রভ। চিরকুমারের চিরবস্ত্র পরিধান করে সন্ন্যাসী হওয়া ছাড়া আর কোনো গতি রইল না বাছা। নুরুল সাহেবরা চেম্বার থেকে বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে এক অভাবনীয় কাজ করে বসল নম্রতা। দরজা পর্যন্ত গিয়ে পেছনে থেকে হুট করে একটা দুমড়ানো মুচড়ানো কাগজের টুকরা ছুঁড়ে মারল আরফানের টেবিলে। আরফান তাকাতেই ঠোঁট গোল করে চুমু দেখিয়ে বাম চোখ টিপে হেসে ফেলল। সম্পূর্ণ কাজটা ঘটল নুরুল সাহেবের অগোচরে। আরফান প্রচণ্ড বিস্ময় নিয়ে চেয়ে থেকে নিজের মনে হেসে দিল। কাগজটা তুলে নিতে নিতে বলল, পাগল। টেবিল ভর্তি খাবারের কোনোটাই পছন্দ হচ্ছে না ছোঁয়ার। সেই কখন থেকে প্লেটে চামচের টুংটাং শব্দ তুলে খাবার নাড়াচাড়া করে চলেছে, মুখে দিচ্ছে না। সবকিছু বিস্বাদ লাগছে। প্রতিদিন মাছ মাংস আর তথাকথিত সুস্বাদু খাবার খেতে খেতে বিরক্ত ছোঁয়া হঠাৎ করে সেদিন দুপুরের কথা মনে পড়ে গেল। খোলা আকাশের নিচে ঘাসের উপর বসে শতপদের ভর্তা দিয়ে খাবার খেয়েছে তারা। ছোঁয়ার যদি অস্বস্তি হয়েছে এভাবে বসে বসে খেতে, ঘেন্না লেগেছে, তবুও কোথাও একটা তৃপ্তি এসেছিল তার। খাওয়া শেষে গলা মিলিয়ে গান গাইতে গিয়ে তার মনে হয়েছে পৃথিবীটা বড় সুন্দর, বেঁচে থাকাটা বড় মিষ্টি। কিন্তু কি আশ্চর্য, এই পরিষ্কার ঝকঝকে খাবার টেবিলে বসেও বেঁচে থাকাটাকে তার একঘেয়ে আর বিরক্তিকর লাগছে। ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে অল্প একটু খাবার মুখে তুলল। স্মৃতি হক পাশ থেকে আবারও কিছুটা খাবার তুলে দিয়ে বলল, বেশি করে খাও, তোমাকে আজকাল খুব উইক দেখাচ্ছে। ইউ নিড পারফেক্ট মেডিসিন। সকালে উঠে মেডিসিন করছো তো? ছোঁয়া ক্লান্ত কণ্ঠে বলল, করছি মাম্মা। লাস্ট উইকে কিছু বই দিয়েছিলাম, পড়ে শেষ করেছো ওগুলো? ছোঁয়া অসহায় চোখে তাকিয়ে বলল, মনোযোগ দিতে পারছি না, তবে জলদি শেষ করে ফেলবো মাম্মা। স্মৃতি হক যেন আকাশ থেকে পড়লেন। ক্ষুব্ধ কণ্ঠে বললেন, মনোযোগ আসছে না কেন? ঠিকঠাক খাওয়া দাওয়া না করলে মনোযোগ আসবে কিভাবে? রহিমা বলছিল কিছুদিন যাবত তুমি নাকি ঘুমানোর আগে দুধ অ্যাভয়েড করছো। রহিমাকে দুধ নিয়ে ঝুড়িতে ফেলে দিতে বলেছ, এসব কেন? রোজ রোজ দুধ খেতে আমার ভালো লাগে না মাম্মা। আই এম নট ইট সাল্ট নাও। স্মৃতি হক চোখ লাল করে তাকালেন। থমথমে কণ্ঠে বললেন, ভালো না লাগার কিছু নেই। পড়াশোনায় কনসেন্ট্রেট করার জন্য দুধ খুব উপকারী। তোমার নিউট্রিশন তোমাকে দুধ খেতে সাজেস্ট করেছে, তুমি খাবে, ব্যাস। ছোঁয়া বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল। আরেক চামচ খাবার মুখে তুলে নিয়ে মুখ কুচকালো। চশমাটা নাকের উপর ঠেলে দিয়ে ধীর কণ্ঠে বলল, খাবো মাম্মা। স্মৃতি বেশ কিছুক্ষণ নীরব থেকে হঠাৎই প্রশ্ন করলেন, ডু ইউ হ্যাভ এনি বয়ফ্রেন্ড? কাউকে পছন্দ করো? ছোঁয়া উত্তর দিল না। প্রশ্নটা তার মাথার ভিতর ঘুরতে লাগলো। কপালে সূক্ষ্ম এক ভাঁজ পড়ল। স্মৃতি হক খাবারের গ্রাস মুখে দিয়ে বললেন, আই থিঙ্ক তোমার এখন একজন পারফেক্ট কোম্পানির প্রয়োজন। তোমার ফ্রেন্ডের মতো থার্ড ক্লাস ছেলেদের সাথে মেশা বন্ধ করো। পারফেক্ট কারোর সাথে টাইম স্পেন্ড করা প্রয়োজন। আমি আর তোমার বাবা তোমার জন্য পারফেক্ট কাউকেই খুঁজছি, খুব জলদি পেয়েও যাব। তুমি? স্মৃতি হকের বাকি কথাগুলো ছোঁয়ার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছালো না। মাথার ভিতর ঘুরে বেড়াতে লাগলো অগোছালো কিছু প্রশ্ন। মায়ের বলা
পারফেক্ট শব্দটা মস্তিষ্কে ফুটবলের মতো ঢপ খেতে লাগলো। ছোঁয়ার জীবনের সব কিছুই অত্যন্ত গোছালো, পারফেক্ট। ঘরের রং থেকে শুরু করে ছোঁয়ার জুতোটা পর্যন্ত পারফেক্ট। পারফেক্ট তার ক্যারিয়ার, ঘষা মাজা সৌন্দর্য। ছোঁয়া জানে তার ভবিষ্যৎ পুরুষও হবে পারফেক্ট হাজবেন্ড, বেস্ট উদাহরণ। কিন্তু তবুও কেন গোটা জীবনটাই পারফেক্ট তার? মাম্মা তাকে পারফেক্ট সব খুঁজে দিলেও পারফেক্ট জীবন কেন খুঁজে দিচ্ছে না? এই নিয়মতান্ত্রিক জীবনে কেন নিয়মহীন বেপরোয়া কিছু ঘটছে না? মাম্মা তার ঢেউহীন জীবনটাকে কেন তরঙ্গে তরঙ্গে সাজিয়ে দিচ্ছে না? নাদিম বলে ছোঁয়া একটা বলদ, হাই লেভেলের জড়বস্তু। এই সকল জড়বস্তুকে লাথি দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া উচিত। ছোঁয়ারও আজকাল তাই মনে হয়। এই জড়বস্তুর মতো জীবনটাকে কিক দিয়ে ডাস্টবিনে ফেলে দিতে ইচ্ছা হয়, কিন্তু সব ইচ্ছা পূরণ করার জন্য হয় না, অথবা ইচ্ছে পূরণের সাহস বা স্বাধীনতাটাই হয়তো তাকে দেওয়া হয়নি। ছোঁয়া খাঁচায় বন্দি সাজানো গোছানো টিয়া পাখির মতোই পারফেক্ট, যে মুখস্থ বুলি আউড়ে সবাইকে চমকে দিতে জানে, কিন্তু উঠতে জানে না। তাকে বাবা মা উঠতে শেখায়নি, কিন্তু কেন শেখায়নি? দূর আকাশে তারার মেলা, হেমন্তের আগমনী বার্তা বাতাসে। টিএসসি চা স্টলের বেঞ্চিতে বসে আছে অন্তু, ছোঁয়া, নাদিম, নম্রতা। ঘড়িতে 8টা কি 9টা বাজে। নাদিম হাতে সিগারেটটা ছুঁড়ে ফেলে বলল, তোমার সব জিম মাইরে বসে আছে কেন বা? তগো বাপসাপ দেখে মনে হইতেছে আড্ডায় নয়, শোক সবাই বসে বসে নীরবতা পালন করছিস। নম্রতা খুব ধীরে চায়ের কাপে চুমুক দিল, উদাস কণ্ঠে বলল, রঞ্জন আর নীরুকে মিস করছি। একসাথে থাকার সময়গুলো কেমন ধুম করে কেটে গেল, তাই না? ভার্সিটির প্রথম দিন কেমন বাচ্চা বাচ্চা ছিলাম সবাই। ক্লাস বাঙ্ক, হইচই, পানিশমেন্ট সব কিছুতে ছিল কৈশোরের ছোঁয়া। আজ মনে হচ্ছে হুট করে বড় হয়ে গেলাম সব। বড় হলে অনেক কিছু হারিয়ে ফেলতে হয়, তাই না? কেউ উত্তর দিল না। সবাই নীরব বসে চায়ের কাপে চুমুক দিল। পাশে কোনো উচ্ছ্বসিত বন্ধুমহল থেকে ভেসে এলো গিটারের সুর। চার বন্ধুর মনে হয় খুব সন্তর্পণে ধাক্কা দিয়ে গেল সেই বিরোহী পঙ্ক্তিমালা। আজ থেকে কয়েক বছর আগে তারাও এমন উচ্ছ্বসিত গানের পসরা সাজাতো। গলা ফাটিয়ে গান গাইতো। মাঝ রাস্তায় লাফালাফি এক রিকশায় 6 জন উঠে হই হুল্লোড়। দিনগুলো কি তবে সত্যি ফুরিয়ে গেল? খুব বেশি বড় হয়ে গেল তারা? হাজারো দায়িত্বের বেড়াজালে কৈশোরটা তবে ছাপিয়েই গেল। এই তো আর মাত্র 6 মাস বাকি। ভার্সিটির প্রাঙ্গণ ছেড়ে অজানায় ছড়িয়ে পড়বে সবাই, হারিয়ে যাবে সময়ের স্রোতে। চারজনার মনই ভার হয়ে আসে অজান্তে। বেশ কিছুক্ষণ পর গিটারে সুর বদলায় গানের কথা। সেই গভীর নীরবতায় ফাটল ধরিয়ে নাদিমই কথা বলল প্রথম। হাই তুলতে তুলতে বলল, নমদি ফিলোসফিস্ট দর্শনের বইয়ে দর্শনের বইয়ে প্রেম জড়তে জড়তে শেষমেশ দার্শনিক হয়ে গেলি নাকি মামা? অন্ত বড় হয়ে আসতো একটা বউ পায়ে গেলে, আর তুই এখনো বড় হয়ে ইয়াকুলো হারানোটা ফিলোসফি নিয়ে গাঞ্জা টানছিস? নম্রতা দীর্ঘশ্বাস ফেলল। ছোঁয়া অবাক হয়ে বলল, গাঞ্জার টানছে মানে গাঞ্জা টানে কিভাবে? ওইটা তো একটা খাওয়ার জিনিস, তাই না? নাদিম মুখ কুচকে ছোঁয়ার দিকে তাকালো, ধমক দিয়ে বলল, গাঞ্জা অতি সুস্বাদু ফাস্টফুড, 1 নম্বরে বড়লোকি খাবার। তোর মতো ধনবান বলদদের জন্য একদম কফু কাপ। তোর বড়লোক ম্যামকে বল তোকে যেন গাঞ্জার মধ্যে ডুবাইয়া মাইরা ফেলে আজাইরা। ছোঁয়া গরম চোখে তাকালো, শক্ত কণ্ঠে বলল, খবরদার মামাকে ম্যামে বলবি না। ট্রাই টু বি আ স্মার্ট গাই, খ্যাত একটা। নাদিম ফুঁসে উঠল। ছোঁয়াকে নকল করে বলল, ট্রাই টু বি হাই স্মার্ট গাই, ট্রাই টু বি তোর মাতা। তুই হারামে, তোরে না কইছি আমার কথার মতে বাম হাত ঢোকাবি না, শালা ইংরেজি বংশদূত ফুট এই কার থেকে। তোর মেমে আর আসল ধরে স্মার্টনেস শিখাস না, মে। ছোঁয়াকে ভেঙাতে ভেঙাতে বিশ্রী এক গালি দিল নাদিম। ছোঁয়া মুখ কুচকে ফেলল ঘৃণায়। ছি, কি অশ্লীল ভাষা। নাদিমের মধ্যে কোনো ভাবাবেগ দেখা গেল না। বেঞ্চের উপর রাখা গিটারটা কোলে টেনে নিয়ে বলল, অশ্লীলে দেখছিসটা কি? আমি তো কিছুই না। অন্তরের কাছে অশ্লীল কত আছে। বিবাহিত মানুষের এই সম্পর্কটা বারবারই জ্ঞান বেশি। শুনতে চাস? অন্তু ছোঁয়া দুজনেই দাঁত কটমট করে তাকালো। নম্রতা হেসে ফেলে বলল, অন্তর বউ অন্তরকে পেয়ে সারা দুনিয়া ভুলে গিয়েছে। দিনে 10 বার ফোন দিলেও তাকে পাওয়া যায় না। মাইয়া করে কি সারাদিন? অশ্লীল কথাবার্তা দিয়েই ভুলিয়েছিস নাকি তাকে? নাদিম গিটারে টুনটান শব্দ তুলতে তুলতে বলল, কানায় জেগেতেছি রংধনু টেকে না। বাসায় তাকে নাকি আজকাল সপ্তাহে 3 দিন তো আমার সাথে হোলি পরে থাকে।
বউয়ের খবর রাখে নাকি ও? বাক্যটা সম্পূর্ণ শেষ না করেই থেমে গেল নাদিম। গিটার থেকে হাত সরিয়ে অন্তুর দিকে তাকালো, ভ্রুকুচকে বলল, অন্ত, নীরুর সাথে তোর সব ঠিকঠাক আছে তো না? তুই বাড়িতে বউ রেখে আমার সাথে পরে থাকিস, ব্যাপার কি? তুই কি নীরুকে অ্যাভয়েড করছিস? শেষ কথাটাতে চোখে মুখে বিস্ময় ফুটে উঠল নাদিমের। নম্রতা ছোঁয়া ভ্রুকুচকে উত্তরের অপেক্ষা করতে লাগলো। অন্তু বুক ভরে শ্বাস টেনে নিয়ে বলল, ব্যবস্থা করে নেব, হাত খরচের টাকা। তাকে অ্যাভয়েড করার সাহস আছে নাকি আমার? তোদের নীরু যে আবার কোনোদিনও সহ্য করতে পারে না সে তো জানার কথা। বাধ্য হয়ে বিয়ে করেছে, আমি অনেকটা বাধ্য হয়েই করেছি। তার এই বাধ্যবাধকতার চাপে কমাতেই খানিকটা দূরত্ব বজায় রেখে চলি, তেমন কিছু না। কেউ উত্তর দিল না। তিনজোড়া চোখ ড্যাব ড্যাব করে চেয়ে রইল খানিক। অন্তু অস্বস্তি নিয়ে বন্ধুদের দিকে তাকালো, বিরক্ত হয়ে বলল, কি সমস্যা? নরম হতাশ হয়ে বলল, পুরোটাই সমস্যা। তোরা দুজন যে চুপি চুপি বাংলা সিনেমা করিস তা তো খুনাক্ষরেও টের পাইনি দোস্ত। বিয়ের প্রায় 1 মাস হতে চললো, এখনো তোদের এইগোর লড়াই চলছে। মাই গড। অন্তু প্রসঙ্গ পাল্টে বলল, একটা টিউশনি দিয়ে বউ চালানো যাচ্ছে না। আব্বা বাড়িতে কোল্ড ওয়ার জারি করেছে, আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে আমার বউয়ের খাওয়া পড়ার জন্য 1 পাই খরচ তিনি করবেন না, ইভেন আমার জন্য না। অল ফান্ড ইজ ক্লোজড। তোর বাপ তো হ্যাপি মাল দোস্ত, এখনো খেপে আছে। কথাটা বলে অন্তুর পিঠ চাপড়ে দিয়ে আবারও বলল, একলা রাগ থাকে না, 2 দিনই রাগ পড়ে যাবে, চাপ নিস না। অন্তু মুখভঙ্গি গম্ভীর করে বলল, আবার রাগ পড়া নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা আমার যোগ্যতা প্রমাণ করা নিয়ে। পরের মাস থেকে সংসারের কিছুটা খরচ আমার কাঁধে না নিলে চলছেই না। আব্বাকে দেখাতে হবে আমার বউ তার ঘাড়ে বসে খাচ্ছে না। অন্তুর কথায় দীর্ঘশ্বাস ফেলে একে অপরের সাথে দৃষ্টি বিনিময় করল নম্রতা নাদিম। ফুস করে নিঃশ্বাস ফেলে অন্তুর পিঠ চাপড়ে উদ্বেগহীন কণ্ঠে আশ্বাস দিল নাদিম, দূর, এটা টেনশনে কিছু হইল নাকি? চাপ নিস না, হয়ে যাব, আমরা আছি না। অন্তু হতাশ চোখে বন্ধুর দিকে তাকালো, দীর্ঘশ্বাস ফেলে কয়েক সেকেন্ড চুপ করে থেকে হঠাৎই প্রশ্ন করল, তুই না কিছুদিন আগে গাজীপুর গিয়েছিলি? গাজীপুরে তোর কোনো আত্মীয় স্বজন আছে বলে তো জানতাম না। কে থাকে ওখানে? নাদিমের মুখভঙ্গি গম্ভীর হয়ে এলো। পর মুহূর্তেই ঠাট্টার কণ্ঠে বলল, তোর বউ? অন্তু বিরক্ত চোখে তাকাতেই প্রসঙ্গ পাল্টে বলল, দূর, তেমন কিছু না। এইসব সাইরা বাড়িতে যাই বউ সামলা, আজ আমার সাথে থাকার কথা চিন্তা করবি না। 9:30টার দিকে আড্ডা ভেঙে যার যার বাড়ির দিকে রওনা দিল তারা। নাদিম হাজারটা গালি আর 2-4টা কিল ঘুষি দিয়ে একরকম জোর করে অন্তুকে বাড়ির পথে ফেরত পাঠালো। 3 বন্ধু 3 রাস্তায় আলাদা হতেই নাদিম হঠাৎ উপলব্ধি করলো তাদের শক্তপোক্ত বন্ধুমহল থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে প্রাণ। প্রথমে রঞ্জন, তারপর নীরা, তারপরকে অন্তু, নম্রতা, ছোঁয়া নাকি নাদিম নিজে। নাদিম দীর্ঘশ্বাস ফেলল। শহরটা বড় বিষাক্ত লাগে আজকাল। শহর জুড়ে নিশুতি রাতের ঝাঁপ মেলতে আকাশে ক্ষুদ্র মেঘের আনাগোনা দেখা গেল। বাতাসে ভর করল শীতল স্পর্শ। গাছের পাতায় পাতায় তীব্র আন্দোলন শুরু হতেই রান্নাঘরের জানালাটা বন্ধ করে দিল নীরা। উদ্বিগ্ন চোখে আকাশটা একবার দেখে নিয়ে কড়াইয়ের খুন্তি নাড়তে ব্যস্ত হলো। জাহানারা চা বানাচ্ছিলেন। চুলার আঁচটা খানিকটা কমিয়ে দিয়ে নীরার দিকে তাকালেন। কপাল কুঁচকে বললেন, ঝড় আসবে নাকি? নীরা মৃদু কণ্ঠে বলল, মনে হয় ঠান্ডা হয়ে যাচ্ছে। অন্তু কখন ফিরবে? কথা হয়েছে ওর সাথে? নীরা মুহূর্তে মাথা নিচু করে ফেলল। কড়াইয়ের অতিমাত্রায় ব্যস্ততা দেখিয়ে ছোট্ট করে বলল, জি না মা। জাহানারা বিরক্ত চোখে তাকালেন। তেতো মুখে বললেন, না, কেন? নিজের বরের প্রতি কোনো দায়িত্ব নেই তোমার? অন্তু যে রাতে বেশিরভাগই সময় বাসায় ফেরে না তা কিন্তু আমার চোখ এড়ায় না। কেমন বউ তুমি যে বরকে বাড়িতে আটকে রাখতে পারো না? আমার ছেলে তো আগে এমন ছিল না, বিয়ের পর পরেই এমন পরিবর্তন কেন? নিশ্চয় তোমার সাথে কিছু হয়েছে। কি হয়েছে, কি হয়নি তা আমি জানতে চাই না। আমার ছেলেকে বাড়িতে আটকানোর দায়িত্ব তোমার। এরপর এমন কিছু দেখলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। নীরা দীর্ঘশ্বাস ফেলল। কোনোরূপ জবাব না দিয়ে চুলোর আঁচ কমালো। বারান্দা থেকে ঝমঝম বৃষ্টির শব্দ আসতেই ছাদের কাপড়ের কথা মনে পড়ল নীরার। রান্নাঘর থেকে বেরিয়ে ছাদের দিকে দৌড়ালো সে। ততক্ষণে শুকনো কাপড়গুলো ভিজে একাকার। সবগুলো কাপড় তুলে নিয়ে নামতে নামতে নিজেও খানিকটা ভিজে গেল নীরা। দরজার কাছাকাছি আসতেই মুখোমুখি এসে দাঁড়ালো প্রিয় একটা মুখ। শ্যামলা মুখটি বৃষ্টির জলে ভেজা। কপালে পড়ে থাকা চুলগুলো থেকে টুপটুপ করে পড়ছে ফোঁটা ফোঁটা জল। ভাঁজ করা কপালটার ঠিক নিচে লেপ্টে আছে জোড়া ভুরু। বিস্মিত চোখ দুটো নীরার মুখে স্থির। অন্তর চাহনিতে ভেতরটা ধুক করে উঠল নীরার।
অন্তর চাহনিতে ভেতরটা ধুপ করে উঠল নীরার। অদ্ভুত এক ভালো লাগায় আবেশিত হলো মন। কয়েক সেকেন্ড নীরার দিকে চেয়ে থেকে খুব স্বাভাবিক ভঙ্গিতে দরজার নব ঘুরিয়ে ভেতরে ঢুকে গেল অন্তু। নীরাও ঢুকলো তার পিছু পিছু। শুকনা কাপড় ভিজিয়ে ফেলার দায়ে শাশুড়ির কাছে বেশ খানিকটা বকাও শুনল সে। তবুও নীরার মন ফুরফুরে। শাশুড়ির বকাঝকাটাও যেন মিষ্টি লাগছে আজ। নীরাকে ভার্সিটি দিয়ে আসার দায়িত্বটা খুব নিষ্ঠার সাথে পালন করলেও রাতের বেলা তার দেখা মিলাটা হয়ে উঠেছে অমাবস্যার চাঁদের মতোই অসম্ভব। সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি তাকে বাড়িতে পাওয়া যায় না বললেই চলে। আর যে কয়দিন থাকে সেই কয়দিন গভীর রাত পর্যন্ত বই নিয়ে বসে থাকে অন্তু। বিছানায় আদৌ গা এলায় কিনা সন্দেহ। নীরা 1 কাপ চা নিয়ে ঘরে ফিরল। অন্তু ততক্ষণে বিছানায় গা এলিয়েছে। কপালের উপর ডান হাতটা তুলে দিয়ে লম্বালম্বিভাবে শুয়ে আছে। শার্ট পাল্টে গিয়ে টি শার্ট জড়িয়েছে, পরনে কালো ট্রাউজার। নীরা চায়ের কাপটা টেবিলের উপর রেখে মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে রইল। অন্তুকে ডাকবে কি ডাকবে না তা নিয়ে মহা দুশ্চিন্তায় পড়ে গেল। আর ডাকতেই যদি হয় তাহলে কি বলে ডাকবে, তুমি নাকি তুই? নীরা অসহায় চোখে চেয়ে রইল। বেশ কিছুক্ষণ জল্পনা কল্পনা করার পর ঠান্ডা হাতটা অন্তুর কপালের একাংশে ছোঁয়ালো নীরা। অন্তু তো এ সময়ে ঘুমায় না, জ্বর হলো না তো আবার? নীরার ছোঁয়া পেয়েই যন্ত্রের মতো 2 চোখ মেরে তাকালো অন্তু। কপালে হালকা ভাঁজ, ঘুমু ঘুমু চোখ দুটোতে এক ঝাঁক প্রশ্ন। নীরা সাথে সাথে হাত সরিয়ে নিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। হৃৎপিণ্ডে ভয়ানক আন্দোলন হঠাৎই উপলব্ধ করল। অন্তুকে সে ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে বিয়ের প্রথম দিন থেকে। কিন্তু কেন? অন্তু তো কখনো খারাপ ব্যবহার করেনি, চোখ রাঙায়নি, তবে ভয় কেন? স্বামী বলে? তার জীবনটা এখন এই মানুষটাকে ঘিরে আবর্তিত বলে? অন্তুকে স্থির চেয়ে থাকতে দেখে ঢোক গিলল নীরা। অস্বস্তি নিয়ে বলল, চা এনেছিলাম। অন্তু চোখ ফিরিয়ে পাশের টেবিলে তাকালো। ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, এখন চা খাবো না, বাইরে খেয়েছি। কথাটুকু বলেই চোখ বন্ধ করলো অন্তু। নীরা আগের মতোই চুপ করে দাঁড়িয়ে রইল। অন্তুর সাথে কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু কি বলা যেতে পারে বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকার পর চোখ বন্ধ রেখেই বলে উঠল অন্তু। ভেজে কাপড় দাঁড়িয়ে থাকার মানে কি? অন্তুর কথার পিঠে কথা বলতে গিয়েও থেমে গেল নীরা। বুকের ভিতর তরল অনুভূতির প্রলেপ নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। বুকের ভেতর টলটলে খুশি যেন ডানা মেলেছে আজ। আহ, অন্তু তবে একটু হলেও তাকে খেয়াল করেছে। আপনি আসবেন কি আসবেন না? মাঝরাতে নম্রতার এমন অদ্ভুত বায়না শুনে হতভম্ব হয়ে গেল আরফান। বাইরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। চাঁদের আলোটা জ্বালিয়ে রাখায় বৃষ্টির পানিতে চকচক করছে। বৃষ্টির পানিতে চকচক করছে বেলি ফুলের গা। ছাদে ঘিরে থাকা বেলি ফুলের ডালপালাগুলো অল্প অল্প দুলছে। ছাদের পাটাতনে নৃত্যরত ঝপঝপে বৃষ্টির শব্দে তালা লেগে যাচ্ছে কান। বারান্দার এক কোনায় বন্দি খাঁচায় শ্যামা শ্যামা করে ডাক পড়েছে হৃষ্টপুষ্ট এক টিয়া। দেশে ফিরে শ্যামলতাকে না পেয়ে যখন পাগল প্রায় অবস্থা, ঠিক তখনই এই টিয়াকে কিনে এনেছিল আরফান। অনেক বছর আগে কোনো এক আবেগময় চিঠিতে নম্রতা লিখেছিল তার ইচ্ছের কথা। বহু বায়নার পসরা সাজিয়ে পাঠিয়েছিল তার প্রিয়র নামে। তারই মধ্যে একটা বায়না ছিল পোষা একটা টিয়া থাকবে। আমাদের ছোট্ট ঘরে তারও একটা ছোট্ট ঘর থাকবে। ব্যাস, আর কি চাই? এরপরও টিয়া পাখি না কিনে পারে নাকি আরফান? টিয়া পাখিটা খুব সুন্দর, নামও রেখেছে আরফান। আরফানের ভাবনার মাঝে আবারও একই প্রশ্ন করল নম্রতা। আরফান বারান্দা থেকে সরে এসে বলল, আপনি বড় জ্বালাচ্ছেন আজকাল। জ্বালাচ্ছি? আচ্ছা বেশ, এখন থেকে আর জ্বালাবো না। 2 দিন বাদে বিয়ে শাদী করে যখন আপনার এই হসপিটালে সিজারিয়ান সেকশনে ভর্তি হয়ে যাব, তখন বুঝবেন। আমার বাচ্চা হওয়ার সাথে সাথে আপনাকে মামা বলে পরিচয় করে দেব। নো চাপ, আপনি হবেন জাতীয় মামা। নম্রতার কথায় হেসে ফেলল আরফান। আরফানের হাসি যেন আগুনে ঘিয়ের কাজ করলো। নম্রতা আগ্নেয়গিরির মতো জ্বলে উঠে বলল, হাসবেন না, আমি হাসার মতো কিছু বলিনি। আই এম সিরিয়াস। আরফান এবার শব্দ করে হাসলো। হাসি থামানোর চেষ্টা করতে করতে বলল, আচ্ছা, কিসের আচ্ছা? আপনার কি ধারণা বিয়ে করা এত সহজ? আমাকে যে বিয়ে করতে আসবে তাকে বিনা ঝঞ্ঝাটে আইসিইউতে ভর্তি করে দেব। আমার জিনিসে আমার অধিকার। আরফানের উত্তরে কিছুটা খুশি হলেও প্রকাশ করল না নম্রতা। ফুঁসে উঠে বলল, জিনিস? আমি মোটেও কারোর জিনিস নই। আমি অবশ্যই বিয়ে করব এবং ডেলিভারির জন্য অতি শীঘ্রই আপনার হসপিটালে সিজারিয়ান সেকশনে ভর্তি হব। ডিসিশন ফাইনাল। যে ভদ্রলোক আমার বাবার সাথে দেখা করতে আসা নিয়ে টাল বাহানা করে সেই ব্যক্তির ব্যক্তিগত জিনিস হওয়ার প্রশ্নই আসে না। নো, নেভার। আরফান হাসলো। ঘড়িটা এক নজর দেখে নিয়ে লাইট অফ করে বিছানায় গা এলালো। দুষ্টুমি করে বলল, আমি কখন বললাম আপনি বিয়ে করবেন না নম্রতা? আপনি অবশ্যই বিয়ে করবেন।
আমার হসপিটালে সিজারিয়ান সেকশনে ভর্তিও হবেন, এবং এই সকল কিছুর পিছনে এক এবং মূলভূত কারণ থাকবে আরফান আরও নিষ্প্রভ। আপনার ডেলিভারি দায়িত্বও তার, হসপিটালের ফির দায়িত্বও তার, আপনার বাচ্চাকে পিতৃ পরিচয় দেওয়ার দায়িত্বও তার। ও হ্যাঁ, আপনার বাবাকে নানা বানানোর দায়িত্বও তার। বাচ্চার নানার সাথে দেখাটা না হয় তখনই হবে, চিন্তা কি, নো চাপ। শেষ কথাটা নম্রতার মতো করে বলল আরফান। নম্রতা চেঁচিয়ে উঠে বলল, আপনাকে আমি খুন করে ফেলবো ডক্টর। আরফান ঠোঁট টিপে বলল, সে তো অনেক আগেই করেছে। চিঠি ছুরিতে খুন, এবার আপনার শাস্তির পালা। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হওয়ার জন্য প্রস্তুত হন মিস নিম পাতা। নম্রতা কিছুক্ষণ ফুসফাস করে মিয়ে এলো একসময়, হতাশ কণ্ঠে বলল, বাবা আপনাকে আসতে বলেছেন নিষ্প্রভ, আপনার সাথে পরিচিত হতে চায়। আপনার বাবার সাথে আমার পরিচয়ের কিছু বাকি আছে নাকি নম্রতা? শুরু থেকে ধরা খাচ্ছি আর পরিচিত হচ্ছি। প্রথমবার ফোনে, দ্বিতীয়বার আপনার বাড়ির সামনে, তৃতীয়বার আমার চেম্বারে এসে আমাকেই ভেলকি দেখিয়ে গেলেন। এরপরও পরিচয়ের কিছু বাকি আছে। সেদিন ফোন ধরেই যদি চুমু দিয়ে দিতাম তখন কি হতো? প্রেমিকার চুমু ডিরেক্ট শ্বশুরের গালে। মাই গড। আরফানের কথার ধরনে হাসি পেয়ে গেল নম্রতার। মুখ টিপে হেসে বলল, আজ আপনি খুব বেসামাল কথা বলছেন ডক্টর। কোথায় যাব? আচ্ছা, না বলে যাব কোথায়? এমনিতেই মাঝরাত, বাহিরে তুমুল বর্ষণ, বাতাসে বেলি ফুলের তীব্র ঘ্রাণ, ফোনের উপাসে আপনি। অনুভূতির জ্বালা পোড়ানে ডাক্তার নিজেই রুগী হয়ে যাচ্ছে আজ। বেসামাল না হয়ে তো উপায় নেই। শ্যামলতা চিকিৎসা না করলে এই ডাক্তারের নির্ঘাত মৃত্যু। নম্রতা উত্তর না দিয়ে চুপ করে রইল। আরফান একটু থেমে খুব অন্যরকম কণ্ঠে বলল, নম্রতা, একটা গান শুনবেন প্লিজ? নম্রতা আবারও চুপ। কিছুক্ষণ নিশ্চুপ নিঃশ্বাস বিনিময়ের পর বৃষ্টির শব্দ ছাপিয়ে কিন্নর কণ্ঠে গেয়ে উঠল নম্রতা। বিছানার এক কোনায় পাশ ফিরে শুয়ে আছে নীরা। সময়টা প্রায় মধ্যরাত। থেমে থেমে বৃষ্টি হচ্ছে বাইরে। জানালার পর্দা উড়িয়ে ঠান্ডা বাতাস আসছে স্তব্ধ নিশ্চুপ ঘরে। ঘরের ভেতর উজ্জ্বল আলো জ্বলছে। নীরার পাশে লম্বালম্বিভাবে শুয়ে আছে অন্তু। কপালের উপর ডান হাতটা তুলে দিয়ে মাঝে মাঝে ভীষণ উসখুস করছে সে। নীরা জানে অন্তু ঘুমায়নি, আলোতে তার ঘুম হয় না, সেও নীরার জানা। তবু আগের মতোই শক্ত হয়ে শুয়ে রইল নীরা। নিজে মুখে না বললে কিছুতেই আলো নেভাবে না সে। মুখে কুলু পেটে পত্নী সেবা পাওয়ার ইচ্ছে থাকলে আজ সেই আশার গুড়ে বালি দেবে নীরা। বেশ কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকার পর হঠাৎই ঘাড়ের উপর গরম নিঃশ্বাস টের পেল নীরা। নিঃশ্বাসের স্পর্শ গাঢ় থেকে গাঢ়তর হতেই চমকে উঠল নীরা। দম বন্ধ হয়ে এলো। উত্তেজনায় হাত পায়ে কাঁপন ধরল। অন্তু তার এত কাছে। নীরা কম্পিত বুক নিয়ে সোজা হয়ে শুল। সাথে সাথে নিজের মুখের ঠিক উপরে আবিষ্কার করল প্রিয় একটা মুখ। ঝলমলে আলোয় কাঙ্ক্ষিত মানুষটির শক্ত চোয়াল প্রশস্ত কাঁধে নজর আটকে গেল নীরার। এক দৃষ্টে চেয়ে রইল অন্তুর মুখে। অন্তু নীরার দিকে এক পলক চেয়েই দৃষ্টি সরিয়ে নিল। ডান হাতটা বাড়িয়ে দিয়ে নীরার পাশে থাকা সুইচ বোর্ড হাতরে আলো নেভালো। সবুজ রঙা ডিম লাইটটা জ্বালিয়ে দিয়ে সরে আসতে নিতেই চট করে টি শার্টের কলার খামচে ধরল নীরা। নীরার আচমকা আক্রমণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল অন্তু। নীরার উপর পড়ে যেতে নিয়েও কোনো রকমে সামলে নিল সে। নীরার মাথার পাশে বাম হাতের ঠ্যাস দিয়ে বিস্ময় নিয়ে তাকালো। নীরার বাম হাতের মুঠোতে থাকা কলারের দিকে তাকিয়ে ভ্রু কুচকালো। নীরার মুখের দিকে চেয়ে হতভম্ব কণ্ঠে প্রশ্ন করল, কি? নীরার হাতের মুঠো আরো খানিকটা শক্ত হলো। অন্তু বাধ্য হয়ে আরেকটু ঝুঁকে এলো কাছে। রাতে বাড়ি না ফেরার কারণ কি? অন্তু উত্তর না দিয়ে কলার ছাড়ানোর চেষ্টা করলো। নীরা হাতের মুঠো শক্ত করে ধরে রেখে অন্তুর মুখের দিকে চেয়ে রইল। অন্তু কলার ছাড়ানোর চেষ্টা করতে করতেই দু একবার নীরার দিকে তাকালো। নীরার মধ্যে ছেড়ে দেওয়ার কোনো লক্ষণ না দেখে মুখ ফুলিয়ে নিঃশ্বাস ফেলল। নিজের পরাজয় মেনে নিয়ে হতাশ কণ্ঠে বলল, কি চাই? নীরা ঠোঁট ফুলিয়ে বলল, আইডিয়াল চাই। অন্তুর কপাল কুঁচকে গেল। ভ্রু বাঁকিয়ে নীরার দিকে চেয়ে থেকে আবারও কলার ছাড়ানোর চেষ্টা করলো। নীরা মুঠো শক্ত রেখেই বলল, আইডিয়া না দিলে ছাড়বো না। কিসের আইডিয়া? শাশুড়ি মা বলেছে নিজের বরকে ঘরে আটকে রাখার দায়িত্ব আমার। সুন্দরী মেয়ে বিয়ে করানোর পরও যদি ছেলে রাত বেরোতে বন্ধুর বাসায় পড়ে থাকে তাহলে চলবে কেন? শাশুড়ি মায়ের কথায় পয়েন্ট আছে, কিন্তু বরকে কিভাবে আটকাবো বুঝে উঠতে পারছি না। ছেলেদের সম্পর্কে ছেলেদের ধারণা থাকে সবচেয়ে বেশি, তাই আইডিয়া চাচ্ছি কিভাবে আটকাবো আমার বরকে। কথাটা বলে সরল চোখে চাইলেও নীরা।
অন্তুর হতভম্ব দৃষ্টি লক্ষ্য করে কৈফিয়ত দেওয়ার মতো করে বলল, বেস্ট ফ্রেন্ড হিসেবে আইডিয়া চাইছি, বাকিরা তো নেই কাছে, থাকলে নিশ্চয়ই চুপ করে থাকতো না। অন্তু বিস্মিত চোখে চেয়ে রইল। নীরা যে এমন কিছু বলতে পারে ধারণাই ছিল না তার। নীরার কথার পিঠে কোনো কথা খুঁজে না পেয়ে চুপ করে রইল অন্তু। ভ্রু কপাল কুঁচকে কিছু একটা ভাবতে লাগলো। অন্তুর নিশ্চলতার সুযোগে আরও একটা অদ্ভুত কাজ করে বসলো নীরা। আচমকায় কাছে টেনে চুমু খেলো অন্তুর গলায়। অন্তুর সারা শরীর ক্ষণিকের জন্য কেঁপে কেঁপে উঠল। চকিতে নীরার দিকে তাকালো। মেয়েটা কি পাগল হয়ে গেছে আজ? নীরা আবারও একই কাজ করলো। তৃতীয়বারের পাগলামো যেন অসহনীয় ঠেকল অন্তুর। গলার একপাশে গাঢ় দাগ এই সম্বিত ফিরে পেল নীরা। চমকে উঠে অন্তুকে ছেড়ে দিয়ে পাশ ফিরে শুলো। কাঁথায় চোখ মুখ ঢেকে নিজের লজ্জার অস্বস্তি ঢাকার বৃথা চেষ্টা করল। এতক্ষণ পর ছাড়া পেয়ে নীরার পাশেই চিত হয়ে শুয়ে পড়ল অন্তু। গলার জ্বালা ধরা জায়গাটুকু হাত দিয়ে আলতো স্পর্শ করে আর চোখে নীরার দিকে তাকালো। আশ্চর্য, কি চায় এ মেয়ে? পার্কের বেঞ্চিতে চুপচাপ বসে আছে নাদিম। 2 আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট, মাথায় একদম গোল চুল, চোখে মুখে নিষ্প্রিয় ভাব। কোলের উপর রাখা গিটারটায় সুর তোলার প্রচেষ্টা নেই। নাদিম সিগারেটে লম্বা টান দিয়ে মুখ কুচকালো। বিস্বাদ। সিগারেটটা ছুঁড়ে ফেলে পকেট থেকে ফোন বের করে ভ্রু বাঁকালো। নিচের ঠোঁট কামড়ে কিছু একটা ভাবলো। তারপর ধীর হাতে ডায়াল করলো পরিচিত এক নাম্বারে। কল ঢোকার সাথে সাথে ঝট করে রিসিভ করে ফেলল অপর পাশের ব্যক্তি। নাদিম গম্ভীর কণ্ঠে বলল, হ্যালো। ওপাশ থেকে জবাব পেল না নাদিম। কারো ঘন নিঃশ্বাসের শব্দ এসে ধাক্কা খেতে লাগলো ফোনের স্পিকারে। সেই সাথে অল্প একটু নাক টানার শব্দ। নাদিম বিরক্ত হলো। বন্ধুর খাতিরে মুখ ফুলিয়ে শ্বাস নিয়ে বিরক্তি দমন করলো সে। গম্ভীর কণ্ঠে বলল, হ্যালো মৌসি, ক্যান ইউ আর মি? ওপাশ থেকে মৃদু জবাব, হ্যালো স্যার। কেমন আছো মৌসি? মৌসি কান্না আটকে রুদ্ধ কণ্ঠে বলল, আপনি কেমন আছেন স্যার? নাদিম হতাশ নিঃশ্বাস ফেলল। এই বয়সের মেয়েদের অল্পতে কেঁদে কেটে পৃথিবী ভাসিয়ে ফেলার স্বভাবটা বড় বিরক্তিকর। আমি ভালো আছি। কথাটুকু বলেই থামলো নাদিম। ছোট্ট একটা শ্বাস টেনে গম্ভীর কণ্ঠে বলল, তোমার কি এখন কোনো টিউটর প্রয়োজন মৌসি? প্রয়োজন হলে আমায় জানিও, আমি একটা ভালো টিউশনি করছি। নাদিমের কথায় অবাক হলো মৌসি। নাদিম তার কাছে হেল্প চাইছে, সত্যিই চাইছে? কথাটা ঠিক বিশ্বাস হচ্ছে না মৌসির। মৌসি অবাক হয়ে বলল। নাদিম উত্তর দিল না। মৌসুমি খুশি হয়ে বলল, আপনার প্রয়োজন স্যার? নাদিম উত্তর দিল না। মৌসি খুশি হয়ে বলল, আপনি আমাকে যে কোনো সাবজেক্ট পড়াতে পারবেন স্যার। কখন আসবেন বলুন? সকাল দুপুর রাত এনি টাইম। এটা আমার জন্য নয় মৌসি, আমার বন্ধুর জন্য। দারুণ ট্যালেন্টের রেখে ছেড়ে, অসাধারণ পড়ায়। যদি তোমার টিচারের প্রয়োজন হয়ে থাকে তবে হ্যাঁ বলে, অন্যথায় নয়। মৌসির মন খারাপ হয়ে গেল। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আপনার বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, কেন? মৌসি উত্তর না দিয়ে বলল, আমি ওনার কাছে পড়বো। নাদিম মৃদু হাসল। মৌসি যে চট করে রাজি হয়ে যাবে এমনটাই ধারণা ছিল নাদিমের। অন্তর মাধ্যমে নাদিমের সাথে কানেক্টেড থাকার শেষ চেষ্টাটা যে মৌসি কিছুতেই হাতছাড়া করবে না তাও নাদিমের জানা। নাদিম ফোন কেটে গিটারে সুর তুলল। চেহারায় বাবার তেমন ছাপ না থাকলেও নাদিমের ব্যক্তিত্ব আর চালচলনে বাবার প্রকাশ স্পষ্ট। বাবার মতোই ছন্নছাড়া জীবনবোধ, নারী মহলে দীর্ঘশ্বাসের কারণ, কথাবার্তায় স্পষ্ট ভয়হীন তেজ। নাদিমের মনে হঠাৎই প্রশ্ন জাগে, আচ্ছা চরিত্রের দিক দিয়েও কি তারা একই? একই কি তাদের পরিণতিও? সুন্দর ঝকঝকে সকাল। রাতে বৃষ্টি হয়, বাতাসে মৃদু ঠান্ডা আমেজ। এখানে সেখানে জমে আছে কর্দমাক্ত পানি। আরফান দ্রুত পায়ে হাসপাতালের ফটকে এসে দাঁড়ালো। গেট থেকে কিছুটা দূরে ফোন কানে দাঁড়িয়ে আছে নম্রতা। এক হাতে ছোট্ট একটা হেলমেট, গায়ে সাদা কালো শাড়ি। আরফান কিছুটা এগিয়ে এসে নম্রতার মুখোমুখি দাঁড়ালো। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, বাহ, নিউ লুক। নম্রতা শিশুসুলভ হেসে বলল, আপনি ফ্রি? নম্রতা ঠোঁটের কোণে দুষ্টুমির আভাস পেয়ে ভ্রু বাঁকালো আরফান। সন্ধিহান কণ্ঠে বলল, আপনার মাথায় এক্স্যাক্টলি কি চলছে নম্রতা? ফুচকা ঘুরছে। ফ্রি থাকলে দুজন মিলে রবীন্দ্র সরোবরে যাব। আপনি বেলি ফুলের মালা কিনে দেবেন, সেই মালা হাতে ফুচকা হাউস যাব। পেট পুড়ে ফুচকা খাবো। আপনি চাইলে আইসক্রিমও খাওয়াতে পারেন। আই ওয়ান্ট মাইন্ড। নম্রতার হাসি হাসি মুখের দিকে চেয়ে হাসলো আরফান। ডান হাতের কবজিতে থাকা ঘড়িটা একবার দেখে নিয়ে বলল, মাত্রই ক্লাস শেষ করে বেরোলাম, আগামী 2 ঘন্টা ফ্রি। আমার ডিউটি 2 ঘন্টা পর থেকে। এই 2 ঘন্টায় যতটুকু সম্ভব ঘুরে বেড়ানো যায়। আরফানের কথায় খুশি হয়ে গেল নম্রতা। গোলাপি রঙের হেলমেটটা খুব দ্রুত মাথায় চাপিয়ে বলল, গ্রেট, তাহলে চলুন। নম্রতাকে স্কুটিতে উঠতে দেখে ভ্রু কুচকালো আরফান। চলুন মানে? আপনি কি স্কুটিতে যাবেন নাকি? নম্রতা অমায়িক হাসি দিয়ে বলল,
শুধু আমি নই, আপনিও যাচ্ছেন। আরফান আতকে উঠে বলল, আমি আর স্কুটিতে? কেন? আপনার ধারণা আমি স্কুটি চালাতে পারি না? তা নয়, আমার রিক্সায় যেতে ভালো লাগে। আমরা বরং রিক্সায় যাই। না, আমরা স্কুটিতে যাব। জলদি উঠুন। আরফান হতাশ কণ্ঠে বলল, মেয়েদের স্কুটিতে উঠে রবীন্দ্র সরোবরে যাব? ব্যাপারটা ভীষণ উইয়ার্ড লাগছে। লাগলে লাগুক। আপনি আমার নেচার জানেন নম্রতা। এসব স্কুটি ফুটিতে উঠা আমার দ্বারা সম্ভব নয়। প্লিজ রিক্সায় চলুন। নম্রতা সামনের দিকে তাকিয়ে স্পষ্ট উত্তর দিল, না। আপনি বাচ্চাদের মতো জেদ করছেন। নম্রতা ফিরে তাকালো, ঝট করে স্কুটি থেকে নেমে দাঁড়িয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, করলে করেছি। আপনিও তো বাচ্চাদের মতোই ভয় পাচ্ছেন, আর ভয় পাচ্ছেন বলেই বাবার সাথে দেখা করতে চাইছেন না। এটা আপনার পানিশমেন্ট। আরফান দীর্ঘশ্বাস ফেলল, হতাশ কণ্ঠে বলল, এখানেও বাবা? নম্রতা তেড়ে এসে বলল, তো আপনি এখনো সেই আগের মতোই আছেন। সব কিছু দেখে আগের মতোই ভয়ানক জেদ। নম্রতা হেলমেটটা খুলতে খুলতে বলল, তো আপনি কি আমার পরিবর্তন চাইছিলেন? আপনি চান আমি পাল্টে যাই? একদমই না। আমি তো আরো এই ভেবে খুশি হচ্ছি যে এতদিন পরই হোক আর যাই হোক, শেষমেশ পুরাতন শ্যামলতার সাথে দেখা তো মিলছে। নম্রতা সন্তুষ্টির হাসি হাসল, পর মুহূর্তেই চোখ মুখ শক্ত করে বলল, একদম লাগানোর চেষ্টা করবে না। স্কুটি ওঠার প্ল্যান আমি ক্যান্সেল করব না, কিছুতেই না। যদি আপনার বাবার সাথে দেখা করতে রাজি হই তবে? নম্রতা চকিতে তাকালো, সন্দিহান কণ্ঠে বলল, সত্যি? একদম। চুক্তিপত্র জমা দিন। আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। আরফান হেসে একটা রিক্সা ডাকলো। নম্রতাকে রিক্সায় উঠতে ইশারা দিয়ে একটা ফোন অ্যাটেন্ড করলো। ফোনে কিছুক্ষণ কথা বলার পর মুখটা কালো হয়ে গেল আরফানের। নম্রতার দিকে অসহায় চোখে তাকিয়ে কিছু একটা বলবে তার আগেই হাসলো নম্রতা। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, হঠাৎ কাজ পড়ে গিয়েছে? আচ্ছা, মন খারাপ করবেন না। আজ না হয় আমি একাই ফুচকা খাই, পরের বার আপনি খাওয়াবেন, সাথে আইসক্রিম ফ্রি, মনে থাকবে? কথাটা বলে মিষ্টি হাসলো নম্রতা। আরফান হাসলো না। নম্রতা স্নিগ্ধ মুখের দিকে চেয়ে মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করলো সে। চাপা মন খারাপ নিয়ে বলল, মনে থাকবে। নম্রতা আবারও হাসলো। আরফানের মুখে হাসি নেই। অতি সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ চেয়ে রইল প্রিয়তমার প্রিয় দুটি চোখে। নাদিমের যখন ঘুম ভাঙল তখন ঘড়িতে 12টা কি 1টা বাজে। হলের চিরচেনা ঘরটাতে আলো আধারের খেলা। বেশ কিছুক্ষণ চোখ বুজে পড়ে থাকার পর বিছানা হাতড়ে মুঠো ফোনটা উদ্ধার করলো নাদিম। ফোনের স্ক্রিনে ভেসে থাকা তারিখটা দেখেই হুট করে মনে পড়ে গেল আজ তার মায়ের মৃত্যুর দিন। ঠিক এই দিনটাতেই চোখের সামনে পুড়ে কয়লা হয়ে গিয়েছিলেন মা। স্বেচ্ছা মৃত্যু অথবা আত্মহত্যা, গত 9 বছর ধরে ব্যাপারটা নিছক আত্মহত্যা মনে হলেও আজ এই স্নিগ্ধ দুপুরে ব্যাপারটাকে নিছক আত্মহত্যা বলে ভাবতে ইচ্ছে করছে না। প্রত্যক্ষ না হোক পরোক্ষভাবে হলেও বাবাকে মৃত্যুর পেছনে দায়ী করে মনটাকে বিষিয়ে দিতে ভালো লাগছে। নাদিমের বাবা আদিব ছিলেন ছন্নছাড়া ধাঁচের মানুষ। জীবনের ঢেউয়ে গা ভাসিয়ে বেঁচে থাকার স্বাদ আচ্ছাদনী ছিল তার মূল মন্ত্র। নাদিম ভেবে পায় না এমন একটা মানুষকে কি করে ভালোবাসার জালে আটকে ফেলল মা। সংসার নামক ভয়ানক জালে আটকে ফেলে কিভাবে সেই মুক্ত ডানা কাটল। নাদিম উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ালো। জানালার পাল্লাটা খুলে দিয়ে বুক ভরে শ্বাস নিল। গাঢ় নীল আকাশের দিকে চেয়ে হুট করে তার মনে হলো মা আসলে পাখা কাটতে পারেনি। বাবার মুক্ত পাখা কেটে ফেলার ক্ষমতা হয়তো মায়ের ছিল না, আর ছিল না বলেই এমন ভয়াবহ পরিণতি হলো তাদের ভালোবাসার। নাদিমের মস্তিষ্কে ভালোবাসা নামক শব্দটা বলের মতোই ঢপ খেতে লাগলো। ঢিপ ঢিপ শব্দ তুলে আওড়াতে লাগলো, ভালোবাসা ভালোবাসা। সত্যি কি ছিল ভালোবাসা? ঘরের ছোট্ট ড্রেসিং টেবিলটার সামনে দাঁড়িয়ে আছে অন্তু। শার্টের কলারটা বিভিন্নভাবে টেনেও গলার দাগ ঢাকা যাচ্ছে না। শ্যামলা গায়ে গোল হয়ে ফুলে আছে টকটকে লাল দাগ। অন্তু বিরক্ত চোখে চেয়ে রইল। দাগ ঢাকার মতো কোনো সরঞ্জাম খুঁজে না পেয়ে নিজের উপরই চটে যাচ্ছে সে। সকাল সকাল এমন অপ্রত্যাশিত ফ্যাসাদ একদমই ভালো লাগছে না। আয়নায় নিজের গলাটা খুব ভালো করে পর্যবেক্ষণ করে কিছু একটা ভাবল অন্তু। আলমারি থেকে শীতের চাদর বের করে গলায় পেঁচালো। অসন্তুষ্ট চোখে আয়নায় নিজেকে একবার দেখে নিয়েই ঘরের বাইরে পা রাখলো। খাওয়ার টেবিলে বসেই নীরার উপস্থিতি টের পেল অন্তু। খাওয়ার সময় অসচেতনভাবে 2-1বার চোখাচোখিও হলো তাদের। প্রতিবারই অপরাধীর মতো চোখ আড়াল করল নীরা। খাবার সার্ভ করতে করতে গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠল তার। ভীষণ অস্বস্তিতে হাঁসফাঁস করে উঠল মন। ইস, কি দরকার ছিল রাতে অমন একটা কাণ্ড করার? অন্তু কি ভাবছে?
অন্তর শীতল চাহনি দেখে গলা শুকিয়ে আসে নীরার। নিজের গালে ডজনখানেক চর বসানোর অদম্য ইচ্ছে দমন করে নিজের কাজে মন দেয়। শঙ্কিত মনের অশনি সতর্ক বার্তায় বরাবরই আটকে উঠে বলে, অন্তু যদি রেগে গিয়ে বাড়িতে আসা একেবারেই বন্ধ করে দেয়। গোধূলির শেষ সময়টায় বারান্দায় বসে বই পড়ছিল নম্রতা। পাশের টেবিলে ধোয়া ওঠা চায়ের কাপ। নম্রতার একনিষ্ঠ মনোযোগের মাঝেই পাশে এসে বসলেন নুরুল সাহেব। নম্রতা বই থেকে চোখ না তুলেই মৃদু হাসল। মোলায়েম কণ্ঠে বলল, গুড আফটারনুন বাবা। আফটারনুন মা, কি পড়ছিস? নম্রতা এবার চোখ তুলে দেখালো। বইটা বন্ধ করে সোজা হয়ে বসলো। মৃদু হেসে বলল, তেমন কিছু নয় বাবা। মন খারাপ? নম্রতা হেসে মাথা নাড়ল। জবাবে মিষ্টি হাসি উপহার দিলেন নুরুল সাহেব। পকেট থেকে নীল রঙা খাম বের করে চায়ের কাপের পাশে রাখতে রাখতে বললেন, মন খারাপ না থাকাটা সুসংবাদ, মন খারাপ থাকাটা অতিশয় সুসংবাদ। একটু পর যে মন খারাপ থাকবে না তা হবে অত্যাধিক সুসংবাদ। নম্রতা বুঝতে না পেরে কপাল কুঁচকে তাকালো। টেবিলের উপর থাকা খামটার দিকে তাকিয়ে বলল, মানে এটা কি বাবা? নুরুল সাহেব উঠে দাঁড়ালেন। চশমাটা খুলে গ্লাস মুছতে মুছতে রহস্য করে বললেন, ডাক্তারকে বলে দিস সব বাসায় আমার মতো বাবা থাকে না, কিছু কিছু বাসায় তোর মায়ের মতো অত্যাচারী মহিলাও থাকে। কবুতরটা আদৌ মালিকের কাছে পড়বে নাকি শিকার, কে জানে। কথাটা বলে এই সকালের পত্রিকাটা হাতে তুলে নিয়ে বারান্দা ছাড়লেন নুরুল সাহেব। নম্রতা বাবার যাওয়ার পথে বোকার মতো চেয়ে থেকে খামটা তুলে নিল হাতে। খামটা উল্টে পাল্টে দেখতেই খামের অপর পৃষ্ঠায় গুটি গুটি অক্ষরে আরফান আলম নিষ্প্রভ নামটা দেখেই চমকে উঠল সে। কিছুক্ষণ হতভম্ব চোখে চেয়ে থাকার পর নিজের হাতেই চিমটি দিল নম্রতা। আরফান চিঠি পাঠিয়েছে। এই ছোট্ট বাক্যটা মস্তিষ্কে পৌঁছাতেই সারা গায়ে আনন্দের ঝড় উঠে গেল। প্রচণ্ড উত্তেজনায় থরথর করে কাঁপতে লাগলো শরীর। বুকে ভর করল প্রথমবার চিঠি পাওয়ার অনুভূতি। আহ, কি সুখ! আকাশে ঝকঝকে রোদ। টিএসসির পরিচিত চায়ের দোকানে বসে আছে নাদিম। গায়ে ঘরমাক্ত টি শার্ট, পিঠে গিটার, ডান হাতে ধোয়া ওঠা গরম চায়ের কাপ। এক ঝাঁক উত্তপ্ত রোদ এসে পড়ছে পায়ের খুব কাছে। কপালে চটচটে ঘামের আভাস। এমন অস্বস্তিকর পরিবেশে খুব আয়েশ করে চায়ের কাপে চুমুক দিচ্ছে নাদিম। কুচকে থাকা ভ্রু জোড়াতে বিরক্তি নেই, নেই কোনো আড়ষ্টতা। মুখোমুখি সামনের বেঞ্চটিতে বসে আছেন ধবধবে সাদা লুঙ্গি পাঞ্জাবি পরিহিতা এক ভদ্রলোক। মুখের গড়ন শক্তপোক্ত, ঠোঁট দুটো পানের রসে লাল, টকটকে ফর্সা, কপালটা কুচকানো। চোখ দুটোতে বিরক্ত আর দ্বিধার দ্বৈত টানাপোড়ান। মকবুল সাহেব চায়ের কাপটা পাশে রাখলেন। তীব্র বিতৃষ্ণা নিয়ে বললেন, আমি মকবুল, নিজ তোমার সাথে দেখা করতে এসেছি। এর পেছনের কারণ কি তুমি অনুমান করতে পারো? নাদিম চোখ তুলে তাকালো। কুচকানো ভ্রুজোড়া শিথিল হলো। হালকা কণ্ঠে বলল, জি না। মকবুল সাহেব হাসলেন। পানের রসে লাল হয়ে থাকা একপাটি দাঁত ঝিলিক দিয়ে উঠল মুহূর্তেই। পাশে দাঁড়িয়ে থাকা চাকর শ্রেণীর লোকটি পানের খিলি এগিয়ে দিতেই নতুন খিলি মুখে পড়লেন। হাসি হাসি মুখে পান চিবোলেন। বেশ কিছুক্ষণ নীরবে হেসে মুখ ভর্তি পানের রস নিয়ে কথা বললেন। মিথ্যা, মুকুলের সাথে মিথ্যা বলে লাভ নেই। মানুষ দেখলেই নারী নক্ষত্র বুঝে ফেলার ক্ষমতা আমার আছে, আর মানুষ দেখে মনের কথা আচরণ করে ফেলার ক্ষমতা বোধহয় তোমার খানিক আছে, আছে না? নাদিম উত্তর দিল না। চায়ের কাপটা নামিয়ে রেখে সিগারেট ধরালো। মকবুল সাহেব একদলা থুতু ফেলে রুমালে মুখ মুছলেন। পানের রসে লাল হয়ে যাওয়া ধবধবে সাদা রুমালটা রাস্তার পাশে ছুঁড়ে ফেলে হাসলেন। তুমি খুব ভালো করে জানো আমি কেন এসেছি, জানো না? নাদিম তীক্ষ্ণ চোখে তাকালো, হেসে বলল, হয়তো জানি, কানেকটা অনুমান করতে পারছি, কিন্তু আপনার মেয়ের সাথে কোনো রকম যোগাযোগ আমার নেই। মকবুল সাহেব অবাক হলেন। কয়েক মুহূর্ত নিষ্পলক চেয়ে থেকে নিজের মনে আওড়ালেন, আমার মেয়ে? কেন, মিষ্টি কি আপনার মেয়ে নয়? মিষ্টির উপর অধিকার আইনে তো আপনারই বেশি। আমি বা আমরা কেউ নই। মকবুল সাহেব জবাব দিলেন না। নাদিমের দিকে এক দৃষ্টে চেয়ে থেকে শক্ত কণ্ঠে বললেন, তুমি কি আমায় ওভারটেক করার চেষ্টা করছো? এইসব খেলায় পুরাতন খেলোয়াড় আমি, আমার সাথে খেলতে আসবে না। মিষ্টিকে এলিয়ে দিয়ে আমার সামনে ভালো সাজার চেষ্টা চালাচ্ছ। নাদিম হেসে ফেলল। বিচিত্র ভঙ্গিতে সিগারেটের অবশিষ্ট ছাইটুকু ফেলে নিয়ে বলল, মিষ্টি আমার কাছে আসতে চায়, আমার সাথে থাকতে চায়, কিন্তু আমি নই। আপনি বুদ্ধিমান মানুষ। আমাদের পারিবারিক স্ত্রী সম্পর্কে খোঁজ না নিয়ে বসে থাকার কথা নয়।
মিষ্টির প্রতি আমার শূন্য অনুভূতির কষ্ট আপনার জানা, তবুও আপনার মনে হয় আমি মিষ্টিকে লেলিয়ে দিচ্ছি। আশ্চর্য। মিষ্টির প্রতি শূন্য নয়, তোমার সুপ্ত অনুভূতির কথা আমার জানা। মিষ্টিকে তুমি আগলে রাখতে চাও, আর আগলে রাখার জন্যই তাকে আমার থেকে ছিনিয়ে নিতে চাও। মনে রেখো, মকবুল ছেড়ে দেওয়ার পাত্র নয়। নাদিমের চোখে মুখে গম্ভীরতার ছাপ পড়ল। ভীষণ গম্ভীর কণ্ঠে বলল, আপনি মানুষ হিসেবে অন্তত খারাপ একজন ব্যক্তি মকবুল সাহেব। মিষ্টির বাক্য খুব সুপ্রসন্ন ছিল বলি হয়তো তারপরও কন্যা স্নেহ কাজ করেছে আপনার। নয়তো এতদিন বিদেশ বিবইয়ে বিলাসবহুল বিছানাগুলোতে শোভা পেত সে, কিন্তু তা হয়নি, হয়েছে তার উল্টো। কিন্তু এমনটা কেন হলো? মকবুল সাহেব উত্তর দিলেন না, তীক্ষ্ণ চোখে চেয়ে রইলেন। নাদিম নতুন একটা সিগারেট ধরালো, কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমার ব্যাপারটা ঠিক হলে আপনি ব্যক্তিগত জীবনে খুব একা মকবুল সাহেব। সমাজের নিকৃষ্ট মানুষগুলো যেমন একা হয় ঠিক তেমনই মিষ্টি জন্ম দুঃখী মেয়ে। আর খুব আশ্চর্যজনক ব্যাপার হলো আপনার জন্মের ইতিহাসটাও খুব একটা সুখকর নয়। মিষ্টি আর আপনার জীবনের সূচনাটা একই। মিষ্টির প্রতি আপনার আলাদা মায়া জাগার খুব বড় একটি কারণ হলো তার জন্ম ইতিহাস। দ্বিতীয় কারণটি হয়তো নিষ্পাপ মুখশ্রী। আপনি এই মধ্যবয়সে এসে হঠাৎ উপলব্ধি করেছেন এই পৃথিবীতে আপনি একা। ভালোবাসার মতো ভরসা করার মতো নিজের কেউ নেই বলেই মিষ্টিকে আপনার চাই। মিষ্টিও আপনার মতোই একা, ভালোবাসার ক্ষমতাও তার পছন্দ। এর সকল কারণেই মিষ্টির প্রতি পিত্ত স্নেহ কাজ করে আপনার। তারপর সম্পত্তির যথার্থ উত্তরাধিকারও প্রয়োজন। আমি কি ঠিক বললাম মকবুল সাহেব? এটুকু বলেই থামলো নাদিম। মকবুল সাহেবের দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল। মকবুল সাহেবের মুখ থমথমে। মনের সুপ্ত গহ্বরে লুকিয়ে রাখা সত্যগুলো অবলীলায় প্রকাশ পেয়ে যাওয়ায় তিনি বিরক্ত এবং শঙ্কিত। কি করে প্রকাশ পেল অপ্রকাশিত সত্য? কি করে জানলো নাদিম? ছেলেটা কি সর্বজান্তা নাকি কোনো মাইন্ড রিডার? মনের ভয় আর গোপনীয়তাগুলো চট করে ধরে ফেলার গুণটা কি তার ঈশ্বর প্রদত্ত? নাদিম মৃদু হেসে বলল, আমার বাবার থেকে তো টের ভালো। প্রত্যেকটা মানুষের মাঝে কিছু নেগেটিভ আছে। আপনি মানুষ হিসেবে নিকৃষ্ট, আর আমার বাবা মানুষ হিসেবে আদর্শ হলেও বাবা হিসেবে ছিলেন নিকৃষ্ট। তিনি বাবা হওয়া অসাধারণ অনুভূতিটাকে কখনো অসাধারণ কিছু মনে করতে পারেননি। তার ধারণা ছিল আমার সন্তান বলে কোনো ব্যাপার এই পৃথিবীতে নেই। পুরো জন্ম পদ্ধতিটা নর ও নারীর উপস্থিতিটা একটি মাধ্যম ব্যতীত অন্য কিছু। এটুকু বলেই দীর্ঘশ্বাস ফেলল নাদিম। সিগারেট ঘন ঘন টান দিয়ে নাকে মুখে ধোঁয়া ছাড়ল। কিছুক্ষণ নীরব থেকে খুব স্বাভাবিক কণ্ঠে বলল, আমি ব্যক্তিগতভাবে এসব সম্পর্কটামুখভাবে বিশ্বাস রাখি না মকবুল সাহেব। ভাই হিসেবেও খুব একটা প্রশংসাদার দাবিদার নয়। বোনের জন্য আকুলি বিকুলি অনুভূতিটাও নেই। আপনাকে এই মুহূর্তে ভীষণ ফাদার ম্যাটেরিয়াল পার্সন বলে মনে হচ্ছে মকবুল সাহেব। সত্যিকারে বাবার মতোই অসহায়। আপনার চোখ বলছে মিষ্টি ভালো থাকবে, এতটুকুই এনাফ। কোন দুনিয়া দেখছে, কার সাথে দেখছে তা নিয়ে বাবার সময় আমার নেই। তার সাথে দ্বিতীয়বার দেখা করার ইচ্ছেও আমার নেই। আপনি চাইলে সত্যটা প্রকাশ করতে পারেন, ভাইয়ের নামে মিথ্যে কিছু ঘটনাটা রটাতে পারেন, মিষ্টির মন ভাইয়ের প্রতি বিষিয়ে দিতে পারেন। আমার কোনো আপত্তি নেই। নাদিমের ভাবলেশীন কথায় হতভম্ব চোখে চেয়ে রইলেন মকবুল সাহেব। নাদিমকে ঠিকঠাক করে বুঝে উঠতে না পেরে হতবিহ্বল ভঙ্গিতে বসে রইলেন। বিস্ময় নিয়ে বললেন, তুমি মিষ্টিকে সত্যিটা জানাতে চাও? যদি জানাতে চাও তবে সেদিন কেন বলনি? নাদিম স্নিগ্ধ চোখে তাকালো। মনের কোথাও একটা হুহু করে উঠে বলল, রক্তের টান বড় শক্ত টান মকবুল সাহেব। এই টান ছিঁড়ার সাহস সবার নেই। বোনের ছলছলে দাবির মুখে তিক্ততা ঢালার সাহস হয়তো পৃথিবীর কোনো ভাইয়ের বুকেই হয় না, কখনো না। নাদিম থেকে উত্তরের অপেক্ষা না করে বিড়বিড় করে বলে উঠলেন মকবুল সাহেব, মিষ্টিকে বোঝানো সহজ হবে না। তুমি বুঝতে পারছো না? আল্লাহর পর ভাইকে ছাড়া আর কাউকেই বোধহয় সে এতটা বিশ্বাস করে না। কাছাকাছি না থেকেও কিভাবে তৈরি হলো এ টান? নাদিম হতাশ নিঃশ্বাস ফেলল। চোখের সামনে ভেসে উঠল ছোটবেলার এক গ্রীষ্মকাল। রৌদ্রতপ্ত উঠানের কোণে ভাই নেওটা, মিষ্টির বিস্মিত দুটো চোখ, ভাইয়ের কথা অকাতরে বিশ্বাস করে নাও সরল একটি মন। নন্দিতার গুনগুন কণ্ঠ হাওয়ার তালে ভাসছে। রাতের ঝিমঝিম শব্দের সাথে চাপা গুঞ্জনের মতোই আঘাত হানছে পর্দায়। নম্রতা জানালার গায়ে ঠ্যাস দিয়ে কান পাতল। মেয়েটার গলা ভারী মিষ্টি, হুটহাট গুনগুনিয়ে গাওয়া গানগুলো শোনায় চমৎকার। নন্দিতা বারান্দা ধরে পায়চারি করছে, বইটা মুখের সামনে ধরে মনের সুখে গান গেয়ে বেড়াচ্ছে। নম্রতা জানে গানের আয়ু সীমিত, কিছুক্ষণের মাঝেই মায়ের তীক্ষ্ণ চিৎকারে কেটে যাবে এই সুর। থমথমে পরিবেশটা উত্তপ্ত হয়ে উঠবে। নন্দিতার ফ্যাচফ্যাচে কান্নার আওয়াজে ভরে উঠবে বাতাস। নাক টেনে টেনে 2-3 লাইন পড়ার শব্দ আসবে।
তারপর আবারও গুনগুনিয়ে গেয়ে উঠবে নন্দিতা। যাও পাখি বলো হাওয়া ছলছল। অন্য কোনো গানও গাইতে পারে, একই গান বারবার রিপিট করতে হবে এমন তো কোনো কথা নেই। নন্দিতা পরবর্তীতে কী গান গাইবে ভাবতে চেষ্টা করলো নম্রতা। ভাবনা ঠিকঠাক হলো না। টেবিলের উপর নীলখামে মোড়ানো চিঠিটা মন মস্তিষ্কে চুম্বুকের মতো টানছে। ভাবনাসমূহে মনোযোগ দেওয়া যাচ্ছে না। টেবিল থেকে চিঠিটা তুলে নিয়ে পড়তেও ইচ্ছা করছে না। চিঠির জন্য চাপা উত্তেজনা, তীব্র অপেক্ষা ভীষণ মিষ্টি ঠেকছে। চিঠিতে কী লেখা থাকতে পারে তা নিয়ে নানান ভাবনা ভাবতেও ভালো লাগছে। চিঠির সেই পুরাতন সেকে মন প্রাণ দিয়ে অনুভব করছে। কম্পিত হৃৎপিণ্ডে প্রেমানুভূতিটা তরতর করে বাড়তেই অদ্ভুত এক ঘোর আষ্টেপৃষ্টে ধরছে শরীর। নম্রতা দীর্ঘশ্বাস ফেলল, ধীর হাতে তুলে নিল নীলাভ খাম। কম্পিত হাতে চিঠিটা খুলতেই চোখে ভাসল চিরপরিচিত গুটি গুটি অক্ষর। ভালোবাসা। আজকাল ভালোবাসা শব্দটা বড় বেশি জ্বালাচ্ছে শ্যামলতা। বুকের ভেতর ধুকপুক করে থাকা হৃৎপিণ্ডটা বারবার জানান দিচ্ছে আমি তাকে ভালোবাসি। আমার ব্যস্ত দিন, ব্যস্ত রাত, তার ব্যস্ত অভিমানে নিজেকে ডুবিয়ে রেখেও হঠাৎ হঠাৎ ভীষণ একা হয়ে উঠছি। সেই একা নিঃসঙ্গ জগতে স্বপ্নময়ী হয়ে ধরা দিচ্ছ তুমি। তোমাকে পাওয়ার ব্যস্ততায় দিনকে দিন ক্লান্ত হয়ে পড়ছি। হাজারো ব্যস্ততার মাঝেও হঠাৎ ভীষণ কৃপণের মতো বুকে চাপ দিতে চাচ্ছি আমার সম্পদ। অন্য মানুষকে মন কাজকর্ম ফেলে শিশু সুলভ অভিমানে বিদ্রোহ করছে। অন্যের প্রতি তোমার হালকা সজাগ দৃষ্টিতেই ঈশায় জ্বলে পুড়ে মরছি। তোমাকে দুমড়ে মুচড়ে বুকের নিষিদ্ধ কোনো প্রকোষ্ঠে বন্দি করার তীব্র ইচ্ছে বহন করছি প্রতিটি রক্ত কণায়। ইস, এত হিংসুটে কবে হলাম আমি? নম্রতা চিঠিটা ভাঁজ করে খামে পড়ল। বাকিটা সে পড়বে না। আরফানের অনুভূতির পাগলামো শুনে গলে গেলে তো চলবে না। এতদিনের জমানো অভিমান ভাসিয়ে দিলেও চলবে না। সে শক্ত থাকবে। আরফান যদি তার ব্যস্ততা নিয়ে ভালো থাকে তবে নম্রতাও ব্যস্ত থাকবে। আরফান তাকে অবহেলা করলে সেও করবে। কি এত দায় তার? কেন বারবার তাকে এত এগুতে হবে? সব অপেক্ষা শুধু তারই কেন? করবে না সে অপেক্ষা, চিঠিও পড়বে না। সপ্তাহে দুদিন যার ফোন করার সময় হয় না তার আবার ভালোবাসা কিসের? নম্রতা মুখ ফুলিয়ে বসে রইল। হাতে থাকা চিঠিটা গভীর আবেগে চেপে ধরল বুকে। মনে সুপ্ত কোণে প্রকোষ্ঠ দড়াক করে লাফিয়ে উঠে বলল, তার প্রতি অভিমান নিয়ে বাঁচা যে বড় কষ্ট শ্যামলতা, বড় কষ্ট। ঘড়ির কাঁটা 10:05 গড়াতেই ঘড়ি থেকে চোখ তুলে সামনে তাকালো আরফান। স্টিয়ারিং হুইলে ডান হাত রেখে বাম হাতে দরজা খুলল। কপাল কুঁচকে বলল, পুরোপুরি 35 মিনিট লেট। তুমি বলেছিলে তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো, বাড়ি ফেরার চিন্তা অলমোস্ট মারা যাচ্ছ। একসাথে এতগুলো মিথ্যে। নিদ্রা মিষ্টি হাসল। শপিং ব্যাগগুলো পেছনের সিটে ছড়িয়ে রেখে সিট বেল্ট বাঁধল। আরফানের দিকে চেয়ে অমায়িক কণ্ঠে বলল, দ্যাট ওয়াজ পানিশমেন্ট। তুমি ছোড়াছুড়িকে লাঞ্চের দাওয়াতে আনবে বলেছিলে, আনোনি। মার আমার সাথে পরিচয় করিয়ে দেবে বলেছিলে, দাওনি। মোস্ট ইম্পর্টেন্ট টপিক তুমি বলেছিলে ফটাফট বিয়ে করে ফেলবে, করনি। আরফান হাসল। প্রসঙ্গ পাল্টে বলল, এত রাতে একা শপিংয়ে আসাটা বোধ হয় তোমার উচিত হয়নি নিদু। ঠিক বলেছ, উচিত হয়নি। কিন্তু হিউম্যান সাইকোলজি কি বলে জানো? হিউম্যান সাইকোলজি বলে মানুষ তার জীবনে উচিতের থেকে অনুচিত কাজগুলোই বেশি করে। তারা যে কাজগুলো না জেনে করে এমনটা নয়, তারা জানে, বোঝে এবং সুস্থ মস্তিষ্কে অনুচিত কাজটা বেছে নেয়, যেমনটা তুমি করছো। আরফান প্রশ্নবোধক চোখে তাকালো। নিদ্রা হতাশ কণ্ঠে বলল, তোমার উচিত ফটাফট বিয়ে করে ফেলা, কিন্তু তুমি তা করছো না। বিয়ে না করে ডেটিং ফেটিংয়ে যাচ্ছ, ছোড়াছুড়িকে চুমুটুমু খেয়ে ফেলছো। কাজটা অনুচিত। আমি আর মা হতাশ। আরফান যেন বিষম খেলো। আকাশসম বিস্ময় নিয়ে নিদ্রার দিকে তাকালো। পর মুহূর্তে হেসে ফেলে বলল, কি বলছো? নিদ্রা গম্ভীর মুখে বসে রইল। আরফান অসহায় কণ্ঠে বলল, গিভ মি আ গ্রেট প্ল্যান। সে আমার ফোন রিসিভ করছে না, তার নাকি ভীষণ ব্যস্ততা। আমার সাথে কথা টথা বলার সময় নেই। আমি চাইলে তার বাবার সাথে কথা বলতে পারি। কি আশ্চর্য, প্রেম কি আমি তার বাবার সাথে করছি নাকি? নিদ্রা ভাইয়ের দিকে তাকালো। হুহা করে হেসে উঠে বলল, শাশুড়ির সাথে প্রেম, কোয়াইট ইন্টারেস্টিং। আরফান হতাশ দীর্ঘশ্বাস ফেলল। আচ্ছা, এই জ্বালাময় মেয়েটিকে কি কিডন্যাপ করা যায় না? নীরা আজ শাড়ি পরেছে, হালকা নীল রঙের উপর সাদা সুতোর কাজ করা সুতির একটা শাড়ি। মুখে কোনো সাজগোজ নেই। প্রসাধনীহীন স্বচ্ছ মুখটা বড় সুন্দর দেখাচ্ছে আজ। টেবিলে খাবার দেওয়ার সময় অয়ন চমকে উঠে বলেছে, নীরা আপু, তোমাকে তো একদম পরীদের মতো সুন্দর দেখাচ্ছে।
নীরা শুধু এক টুকরো হাসি ফিরিয়ে দিয়েছে তাকে। মনটা ভালো ছিল না তার। অন্তু বাড়ি ফিরবে কি ফিরবে না তা নিয়ে দুশ্চিন্তায় অস্থির ছিল সে। ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি। অন্তু যদি সত্যিই না ফিরে। কিন্তু অন্তু ফিরল। ঘড়িতে 11টা বাজার আগেই বাড়িতে দেখা গেল তাকে। নীরাকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে রাতের খাবার খেলো। নীরা ঘরে ফেরার আগেই বইয়ে মুখ গুজে বসে রইল। নীরা নামক প্রাণী আদৌ এই ঘরটিতে আছে কিনা তা যেন বেমালুম ভুলে গেল সে। নীরা বিছানায় গিয়ে বসল। শাড়ির আঁচলে মুখের ঘামটা মুছে নিতে অদ্ভুত কষ্টে বুক ভার হয়ে এলো তার। ভার্সিটির কোনো অনুষ্ঠানে শাড়ি পরলেই হাঁ করে চেয়ে থাকতো অন্তু। নাদিম রঞ্জন এত মজা নিত তবুও দৃষ্টি সরত না তার। নীরার হাজারো গালি শুনেও মোহচ্ছন্ন হাসি দিয়ে বলতো, কি লাগছিস মাইরি? তাহলে আজ কেন চোখ তুলে তাকালো না অন্তু? সেই মোহাচ্ছন্ন দৃষ্টি কোথায় হারালো? সেই সকল বেপরোয়া বেসামাল কথার মানুষটি কিভাবে এত গম্ভীর হলো? তবে কি নীরা আর আগের মতো নেই? অন্তুকে আকর্ষণ করার শক্তি কি তার নিঃশেষ? নীরার হঠাৎ মায়ের কথা মনে পড়ে গেল। এক ছুটে মায়ের কোলে মাথা রাখতে মন চাইল। জীবনের সব দুঃখগুলো বিছিয়ে বিছিয়ে বলতে মন চাইল। কে শুনবে তার দুঃখমালার কথা? কথাগুলো ভাবতে স্থান কাল ভুলে ফুপিয়ে উঠল নীরা। অন্তু ঘাড় ফিরিয়ে অবাক চোখে তাকালো। ভ্রু কপাল কুঁচকে নীরাকে পর্যবেক্ষণ করলো। নীরবতা ভেঙে গম্ভীর কণ্ঠে বলল, কি সমস্যা? কান্নাকাটি কি হলো? হঠাৎ অন্তুর কণ্ঠে চমকে উঠল নীরা। কান্না বন্ধ হয়ে গেল। ভেজা চোখে অন্তুর কুঞ্চিত কপালের দিকে তাকালো। অন্তু কি বিরক্ত হলো? পর মুহূর্তে অন্তুর চোখ দুটোতে চোখ পড়ল নীরার। সাথে সাথে কান্নার বেগ বেড়ে গেল তার। কেন নেই ওই চোখে মুগ্ধতা? কেন থাকবে না? নীরার হঠাৎ কান্নায় হতভম্ব হয়ে পড়ল অন্তু। বিস্মিত চোখে চেয়ে থেকে বলল, সমস্যাটা কি? অন্তুর প্রশ্নে মাথা নিচু করল নীরা। বাঁধ ভাঙা কান্নায় ফুপিয়ে উঠে বলল, মাকে মনে পড়ছে। নীরার উত্তরে হতভম্ব চোখে চেয়ে রইল অন্তু। এত বড় মেয়ে মায়ের জন্য কাঁদছে? আশ্চর্য। নীরাকে কখনোই মা নেওটা বলে মনে হয়নি অন্তু। সবসময় হোস্টেলে থেকেই পড়াশোনা করেছে সে। মাসের পর মাস বাড়িমুখো হতেও দেখা যায়নি তাকে। অন্তু শান্ত দৃষ্টিতে নীরার কান্না দেখল। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে হঠাৎই প্রশ্ন করল, কেউ কিছু বলেছে? নীরা চোখ তুলে তাকালো। ভেজা চোখ দুটোতে এক ঝাঁক প্রশ্ন নিয়ে বলল, অন্তু ছোট নিঃশ্বাস ফেলল। বইটা বন্ধ করে নীরার দিকে ফিরে বসলো। নরম কণ্ঠে বলল, আব্বা আমা কিছু বলেছে? বকাঝকা করেছে? অন্তুর প্রশ্রয় মাখা কণ্ঠে কান্নার বেগ যেন বেড়ে গেল নীরার। ঠোঁট কামড়ে কান্না আটকিয়ে মাথা নুইয়ে অসম্মতি জানালো। ছোট্ট করে বলল, না। তাহলে হঠাৎ কান্নাকাটি কেন? নীরা জবাব দিল না। অন্তু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ঘরের আলোটা নিভিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, এত রাতে রূপগঞ্জ যাওয়া সম্ভব নয়। সবচেয়ে সম্ভবপর কাজ হলো ঘুমিয়ে পড়া। আরো জ্বালিয়ে ঘুমের অসুবিধা করবেন, আমি বাইরে যাচ্ছি। কথাটা বলে ঘুরে দাঁড়াতেই ব্যস্ত হয়ে বলে উঠল নীরা, বাইরে কোথায়? অন্তু ঘাড় ফিরিয়ে তাকালো। অন্তুকে কপাল কুঁচকে চেয়ে থাকতে দেখেই থতমত খেয়ে গেল নীরা। ডান হাতের পিঠ দিয়ে চোখ মুছে মাথা নোয়ালো। ভারী অসহায় কণ্ঠে বলল, আমার একা থাকতে ভয় লাগছে। অন্তু জবাব দিল না। কয়েক সেকেন্ড চুপচাপ চেয়ে থেকে ছোট্ট নিঃশ্বাস ফেলল। শার্টের বোতাম খুলতে খুলতে বিছানায় এসে বসলো। শার্ট পাল্টে টি শার্ট পরল। টেবিলের উপর থেকে পানির গ্লাসটা তুলে নিয়ে গলা ভেজালো। তারপর বিছানা ছেড়ে দক্ষিণের বারান্দায় গিয়ে দাঁড়ালো। দরজাটা খানিক ভেজিয়ে দিয়ে সিগারেট ধরালো। নীরা বেশ কিছুক্ষণ ভেজানো দরজার দিকে চেয়ে থেকে লম্বালম্বিভাবে শুয়ে পড়ল খাটে। অন্তুর মতো এক হাত কপালে রেখে অন্য হাতে শাড়ির আঁচল খামচে ধরে চোখ বন্ধ করল। সাথে সাথেই চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। এই প্রেম পিপাসু জন্ম দুঃখিনী রমণী জানতেই পারল না গভীর রাতে জানালার ওপাশ থেকে একজোড়া মুগ্ধ চোখ ঘোরাফেরা করছিল তারই অঙ্গ জুড়ে। শাড়ির ভাজে ভাজে থাকা প্রতিটা কার্ভের গভীরতা মাপতে মাপতে ছাড়ছিল রাশি রাশি ধোয়ার বহর। রাত 1টা। শব্দহীন এয়ার কন্ডিশনে হিমশীতল ঘরের পরিবেশ। দেয়ালে টাঙানো বিশাল টেলিভিশনের স্ক্রিনে বন্ধুদের ছবি ভাসছে। একের পর এক অগোছালো ছবি। পাশের সাউন্ড বক্স থেকে বাজছে মাইক শিনোদার গাওয়া প্রিয় একটা গান। মেঝেতে মাথা রেখে বিছানার উপর পা তুলে দিয়ে অদ্ভুত ভঙ্গিতে শুয়েছিল ছোঁয়া। মাথার পাশে ধোয়া ওঠা গরম কফির কাপ। চারিপাশে ম্যাগাজিন আর বইয়ের ছড়াছড়ি। ঘরের আলো নেভানো। টেলিভিশনের মৃদু আলো এসে পড়ছে ছোঁয়ার মোমের মতো সাদা গায়ে। ছোঁয়া পা নাচাতে নাচাতে গানের সাথে ঠোঁট মেলানোর চেষ্টা চালালো। ছোঁয়া হঠাৎ উঠে বসলো। রিমোটের বোতাম টিপে গান বন্ধ করলো। জীবনে প্রথমবারের মতো প্রিয় গানটাকে বিরক্তিকর অর্থহীন বলে বোধ হলো তার। কি ভেবে ইংরেজি গান পাল্টে বাংলা গান চালালো। নিস্তব্ধ রাতে প্রথমবারের মতো হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ শুনে মুগ্ধ হলো ছোঁয়া।
গানের কথাগুলো আনমনে গুনগুন করতে লাগলো মনে মনে। ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলল। জানালার ভারী পর্দাটা সরিয়ে দিয়ে তারাভরা আকাশের দিকে তাকালো। আচ্ছা, অস্ট্রেলিয়ার আকাশেও কি এমনই তারা হয়? তার দেশের মতো এতটা আপন আর নিজস্ব লাগে সব? উত্তরহীন মন নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থেকে ছোঁয়া পর্দাটা আবারও টেনে দিয়ে চোখ ফিরিয়ে টেলিভিশনের পর্দায় তাকায়। মাম্মার কথা মতো আজ ছোঁয়ার মনটা দুর্দান্ত ভালো থাকার কথা, কিন্তু ছোঁয়ার মনটা ভালো থাকছে না। মন ভালো থাকার মতো আহামরি কিছু খুঁজেও পাচ্ছে না। অস্ট্রেলিয়ান মিস্টার পারফেক্টের সাথে ঘণ্টাময় কথা বলেও আলাদা কোনো অনুভূতি তার হয়নি। লোকটার সুন্দর মুখশ্রী, ভদ্র ব্যবহার, পারফেক্ট সেন্স অফ হিউমার তাকে মুগ্ধ করেনি। এই লোকটিকে সে বিয়ে করতে চলেছে বলে আলাদা উত্তেজনাও তার হয়নি। সব কিছু খুব স্বাভাবিক মনে হয়েছে। যতটা স্বাভাবিক নতুন কোনো ড্রেস পেলে হয়, ঠিক ততটাই স্বাভাবিক, বিশেষ কিছু নয়। ছোঁয়া টেলিভিশন বন্ধ করে বিছানায় গা এলিয়ে দিল। চোখ বন্ধ করে সাইম নামক ছেলেটাকে ভাবতে চেষ্টা করলো। চেষ্টা সফল হলো না। সাইমের জায়গায় রিসেন্টলি পড়া বইটির ছবি ভেসে উঠল চোখে। ছোঁয়া আবারও চেষ্টা করলো এবং অবাক হয়ে আবিষ্কার করলো সাইমের চেহারাটা তার মনে পড়ছে না। কি আশ্চর্য, যার সাথে আজ বাদে কাল বিয়ে, তার চেহারাটাই ভুলে গেল ছোঁয়া। বিরক্তিতে চোখ মেলে তাকালো ছোঁয়া। মাম্মা বলেছিল সাইমকে নিয়ে ভাবলেই কর্নার তৈরি হবে। সাইম দারুণ একটা ছেলে। ছোঁয়ার উচিত এই দারুণ ছেলেটার প্রেমে পড়ে যাওয়া, বিয়ের আগে আন্ডারস্ট্যান্ডিং স্ট্রং করা। কিন্তু এমন কিছুই তো হচ্ছে না। ছোঁয়া চেষ্টা করেও প্রেমে পড়তে পারছে না। প্রেমে পড়ার মতো কঠিন কাজটা নমু আর নিরু কি করে ফেললো সেটাও বুঝতে পারছে না। ছোঁয়ার কি কিছু টিপস নেওয়া উচিত? দিনের শেষে ক্লাসটা শেষ করে বেরিয়ে এসেছে নম্রতা। পাশাপাশি হাঁটছে ছোঁয়া আর নীরা। তিন জোড়া পা একই তালে এগিয়ে গেলেও চোখে মুখে নিষ্প্রিয় ভাব। কোথাও একটা সুর কাটার ছাপ। ডিপার্টমেন্ট থেকে বটতলা পর্যন্ত একদম নীরব হেঁটে গেল তারা। কারো মুখে কথা নেই, প্রত্যেকেই তার নিজস্ব ভুবনে ব্যস্ত। বেশ কিছুটা পথ এগিয়ে গিয়েই বিদায় নিল ছোঁয়া। ছোঁয়াকে বিদায় দিয়ে নীরবতা ভাঙার চেষ্টা করলো নম্রতা। হালকা হেসে বলল, অন্ত কি জাদু করেছে বলো না? আমাদের ফোন তুমি কেন রিসিভ করো না? নীরা তাকালো, একগাল হেসে বলল, ফোন রিসিভ করার জন্য তো ফোনটা হাতের কাছে থাকতে হবে না কি? আমার ফোনেরই কোনো খোঁজ খবর থাকে না? থাকবে কিভাবে? দিনরাত প্রেমিক স্বামীর চোখে ডুবে থাকলে ফোন কেন? দুনিয়ার খোঁজ খবর না থাকাও আশ্চর্যের কিছু নয়। নীরা শুকনো হাসলো। প্রসঙ্গ পাল্টে বলল, তুই হঠাৎ হল ছেড়ে দিলি কেন? হলে সিট থাকা সত্ত্বেও প্রতিদিন ধানমন্ডি টু শাহবাগ জার্নি করার মানেই হয় না। তোমাকে ছাড়া হলে টলে থাকতে ভালো লাগে না দোস্ত। তোকে ছাড়া হলে টলে থাকতে ভালো লাগে না দোস্ত। কেমন একা একা লাগে। তার থেকে ধানমন্ডি থাকাই ভালো। তুইও ধানমন্ডি, আমিও ধানমন্ডি। আর মজার ব্যাপার হলো আমার ডক্টরের বাড়িও ধানমন্ডি। আহা, খাপে খাপ। কথাটা বলে চোখ টিপল নম্রতা। নম্রতার কথার ধরনে হেসে ফেলল নীরা। বুক ভরে শ্বাস নিয়ে আকাশের দিকে তাকালো। সূর্য হেলে পড়েছে পশ্চিম আকাশে। কনে দেখা হলদেটে আলোয় ভরে উঠেছে চারিপাশ। নম্রতা অনুযোগে সুরে বলল, বিয়ের পর তুই যেন কেমন হয়ে গেছিস নিরু। আমি তোকে আমার দিকটা শেয়ার করলেও তুই তোর দিকটা শেয়ার করিস না। আগে তো করতেই না, এখন আরও না। অন্ত আর তোর সম্পর্ক ঠিক যাচ্ছে তো? নম্রতার কণ্ঠে দুশ্চিন্তার আভাস পেয়ে হাসল নীরা। হাসি হাসি মুখে বলল, আরে ধুর, শেয়ার করার মতন কিছু থাকলে তো শেয়ার করব না কি? তাছাড়া আমি যে একটু ইন্ট্রোভার্ট তা তো তুই জানিসই। ওসব ছাড়, আমি ভাবছি অন্য কথা। কথা বলতে বলতে ক্যাফেটেরিয়াতে গিয়ে বসলো ওরা। 2 প্লেট সিঙ্গারা আর চা অর্ডার দিয়ে ভ্রু কুঁচকে তাকালো নম্রতা। আগ্রহ নিয়ে বলল, কি কথা? হুট করে ছোঁয়ার বিয়ে ঠিক হয়ে যাওয়াটা কেমন অদ্ভুত লাগছে আমার। মনটাও খারাপ লাগছে। বিয়ের পর নাকি অস্ট্রেলিয়াতে সেটেল হয়ে যাবে ছোঁয়া। মিস করব খুব। আঙ্কেল আন্টি এখনই বিয়ে দেওয়ার জন্য লাফালাফি করছেন কেন বলতো? একটা মাত্র মেয়ে, আমাদের মতো আবাতে অবস্থা তো ওনাদের নয়। তাহলে সমস্যাটা কি? নম্রতা সিঙ্গারের প্লেটটা এগিয়ে নিতে নিতে তাচ্ছিল্যের হাসি হাসলো। টেবিলের উপর খানিকটা ঝুঁকে পড়ে ষড়যন্ত্রের মতো ফিসফিস করে বলল, সমস্যাটা হলো সিথি আন্টির মাথা। বৈজ্ঞানিক ভাষায় যাকে বলে মস্তিষ্ক। নীরা বুঝতে না পেরে চোখ ছোট ছোট করে তাকালো। থতমত খেয়ে বলল, মানে? নম্রতা সোজা হয়ে বসলো। সিঙ্গারায় কামড় দিয়ে বিজ্ঞদের মতো বলল, মানেটা পানির মতো পরিষ্কার। আমার ধারণা এই মহিলার মাথা নষ্ট। আই মিন মস্তিষ্ক। তোর বিয়েতে একটা শাড়ি পরা নিয়ে 1000টা কাণ্ড করেছে এই মহিলা, এখনো করছে, ভবিষ্যতেও করবে। আমার কি মনে হয় জানিস,
কি? নম্রতা ঘাটটা খানিকটা নুইয়ে এনে টেবিলের উপর ঝুঁকলো, ফিসফিস করে বলল, এরপর বেবি প্ল্যানিং এর কাজটাও বোধহয় এই মহিলাই করবে। তুই ভেবে দেখ, সিথি আন্টির জন্য অসম্ভব কিছু নয়, কদাপি আশ্চর্যজনক নহে। কথাটা বলে হেসে ফেলল নম্রতা। নীরা কৃত্রিম শাসনের সুরে বলল, ছি, দিন দিন ভীষণ বেয়াদব হচ্ছিস নমু। ডাক্তার সাহেব এসবের ঔষধ দিচ্ছে নাকি আজকাল? নম্রতা দাঁত বের করে হাসলো, চায়ের কাপে চুমুক দিয়ে চকচকে দৃষ্টিতে তাকালো, দুষ্টুমি করে বলল, আমাকে ঔষধ দেয়া ওই ডক্টরের কর্ম নয় বস। আমাকে ঔষধ দেওয়া ওই ডক্টরের কর্ম নয় বস। বেচারা আজকাল নিম পাতার গুণাবলী দেখতে দেখতে অস্থির। ভীষণ জ্বালাচ্ছিস মনে হয়। তাই একটু জ্বালাচ্ছি। বেশ কিছুদিন যাবৎ ফোন টোন ধরা হচ্ছে না। ঘোষণা করা হয়েছে মিষ্টি মিষ্টি গল্প করতে হলে বাবার সাথে করুন। আমার ব্যস্ততা আপাতত কমছে না। নীরা খিলখিল করে হেসে উঠল। অনেকদিন বাদে নিজের হাসির শব্দে নিজেই চমকে গেল নীরা। নীরাকে হাসতে দেখে নিজেও হাসলো নম্রতা। ঠোঁটে হাসি রেখেই বলল, ডাক্তাররা যে এমন গাধার মতো খাটে, তা ডক্টরের সাথে প্রেম না হলে জানতেই পারতাম না। সারাদিন ব্যস্ততা আর ব্যস্ততা। আমার থাকা না থাকায় কোনো গুরুত্ব আছে বলেই মনে হয় না। মাঝে মাঝে সপ্তাহেও খোঁজ খবর নেয় না, আর যখন নেয় তখন তার পাগলামো, অস্থিরতা। নম্রতার নিরন্তর ছুটে চলা ঠোঁটের দিকে চেয়ে শুকনো হাসল নীরা। বুকের ভিতর জমে ওঠা কষ্ট কষ্ট ভাবটা আরো একটু ভারী হতেই বিড়বিড় করলো, চামচটা মুখে নিয়ে জন্মেছিস তুই নম্রতা। সুখের চাদরে মরে আছিস বলেই হয়তো জানিস না, প্রেমিকের সীমাহীন ভালোবাসা পেয়েও দুঃখ করা সাজে না। সবার কপালে এই সুখটুকুও জোটে না। এটা কি ঠিক অবহেলা বলা চলে না। অবহেলার মতো তীব্র ব্যথা সহ্য করার ক্ষমতা সবার হয় না। নম্রতার ফোনে ঘুঁটি বাজতেই ঘোর কাটল নীরার। টেবিলের উপর থাকা ফোনটার দিকে আপনা আপনি নজর আটকালো তার। স্ক্রিনে ডক্টর শব্দটা ভেসে উঠতে চোখ ফিরিয়ে নম্রতার দিকে তাকালো সে। একবার কেটে গিয়ে দ্বিতীয়বার বাজতেই ফোন উঠালো নম্রতা। নম্র কণ্ঠে সালাম দিতেই ওপাশ থেকে ক্ষুব্ধ কণ্ঠ ভেসে এলো, সমস্যাটা কি? কতবার ফোন দিয়েছি দেখেছেন? গত 3 দিনে মোট 120 বার কল দিয়েছি, অথচ নো রিপ্লাই। কিছুর একটা লিমিট থাকা উচিত। 5 মিনিটের মাঝে ভার্সিটি গেটে এসে দাঁড়াবেন, আমি গেটে অপেক্ষা করছি। আপনি চলে যান, আমি ব্যস্ত আছি, গেটে যেতে পারবো না। আরফান রুষ্ট কণ্ঠে বলল, পারবেন না মানে? অবশ্যই পারবেন, পারতে হবে। 5 মিনিটের মাঝে গেটে আসবেন, নয়তো খবর আছে। দরকার হলে হাত পা বেঁধে তুলে নিয়ে আসবো, তবুও দেখা আপনাকে করতেই হবে। Your time starts now. কথাটা বলেই ফোন কাটলো আরফান। নীরা মুচকি হেসে উঠে দাঁড়ালো, ব্যাগটা হাতে তুলে নিতে নিতে বলল, বহুত হয়েছে, আর জ্বালাস না। আমাকেও উঠতে হবে, বিকেল হয়ে এসেছে। এখনই বাসায় না ফিরলে রান্না বসাতে দেরি হয়ে যাবে। আসছি রে। নম্রতা থম করে বসে রইল। এতক্ষণে উপলব্ধি করলো কাজটা একদম ঠিক হয়নি তার। সাথে সাথে না ধরলেও 5 বারে একবার ফোন ধরা উচিত ছিল। আরফান ক্ষেপে আছে। নম্রতা অসহায় মুখ নিয়ে উঠে দাঁড়ালো। অনুচিত কাজ করে ফেলে হা হুতাশ করাটাই বোধহয় মানুষগত স্বভাব। নম্রতার রাগ হলো। এই মানুষগত বেয়াদব স্বভাবটিকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিতে ইচ্ছে হলো। কিন্তু হায়, সব ইচ্ছে যে পূরণ হন নয়। শাহবাগ থেকে হাতির ঝিলে রাস্তা ধরে হাঁটছে নাদিমন্ত। নাদিমের হাতে বাদামের ঠোঙা। এক একটা বাদাম উপরের দিকে ছুঁড়ে ফেলে মুখের ভিতর লুফে নিচ্ছে সে। বাদামের টুকরোগুলো মুখে পড়তে চিবোতে চিবোতে মিটমিট করে হাসছে। অন্তু হঠাৎ দাঁড়িয়ে পড়ল, বিরক্ত কণ্ঠে বলল, কি সমস্যা তোর? হাসছিস কেন? আবার দিকে চেয়ে হাসবি না, আমার বিরক্ত লাগছে। অন্তুর কথার জবাবে আবারও মিটমিট হাসি উপহার দিল নাদিম। অন্তু গরম চোখে তাকালো। নাদিমের হাসি এবার বিস্তৃত হলো সারা মুখে। পরপর বেশ কয়েকটা বাদাম মুখে পুরে নিয়ে হঠাৎই এক অদ্ভুত কাজ করে বসলো সে। আচমকা টানে অন্তুর গলায় লেগে থাকা ওয়ান টাইম ব্যান্ডেজটা খুলে আনলো হাতে। নিঃশব্দে হেসে বলল, এসব ব্যান্ডেজ ফ্যান্ডেজ কাজ হবে না মামা। বিবাহিত পুরুষ গরমের দিন চাদর গায়ে বেরোলি কাহিনী রফা দফা। ব্যান্ডেজের আইডিয়াটা ভালো, কিন্তু শকুনের চোখ থেকে গুপ্ত দর রক্ষা করার চেষ্টা তোমার ব্যর্থ। অন্তু কলার টেনে গলার দিকটা ঢাকার চেষ্টা করে বলল, ফালতু কথা বলবি না, পোকা কামড়েছিল, তেমন কিছু নয়। নাদিম শব্দ করে হেসে বলল, বুঝি ভাই বুঝি। বউ ফোকা নিয়ে ঘুমাতে গেলে 2-1টা কামড় আসলে খেতেই হয়। গরমের দিন চাদর গায়ে ঘুরতে হয়, মাঝে মাঝে ওয়ান টাইম ব্যান্ডেজও লাগাতে হয়, স্বাভাবিক কিছু নয়। অন্তু রাগ করতে গিয়েও হেসে ফেলল। নাদিম টিপ্পনি কেটে বলল, এই সত্যি করে বলতো, সত্যি বউ পোকা নাকি কোনো বহিরাগত পোকা? আজকাল বহু সুন্দরী ফিজিক্স কেমিস্ট্রি শেখাচ্ছিস, কাহিনি কি মামা?
কথাটা বলে ভ্রু নাচালো নাদিম। অন্তু সুন্দর করে হাসলো। নাদিমের কাঁধে চাপড় দিয়ে বলল, তুমি যার কথা বলছো সে তো তোমার পোকা বন্ধু। মিনিটে মিনিটে তার নাদিম স্যারের কথা মনে পড়ে যায়। নাদিম সাবলীল কণ্ঠে বলল, এখনো সেখানে আটকে আছে? আমি ভাবছিলাম এতদিন ধরে প্রেমে পড়ে গেছি। নাদিমের কথায় বেশ বিরক্ত হলো অন্তু। নাদিমের পায়ে আকস্মিক লাথি দিয়ে বলল, অন্যের ফিলিংসকে এত ছোট করে দেখিস কেন সারা? আকস্মিক আঘাতে উল্টে পড়তে পড়তে সামলে নিল নাদিম। অন্তুকে কিছু বিশ্রী গালি দিয়ে বুকে থুতু ছিটালো। আশ্চর্য, কথায় কথায় লেত্তি মানুষ কেন বুঝলাম না। আর ছোটো করলাম কোথায়? মানুষ সেকেন্ড টাইম প্রেমে পড়তে পারে না? যেখানে সেখানে যার তার প্রেমে পড়ে যায় অধিকার মশির আছে। ইটস নর্মাল। একজনের প্রতি অনুভূতি থাকা সত্ত্বেও অন্যজনের প্রেমে পড়ে যাওয়াটা কখনোই নর্মাল হতে পারে না, বরং অন্যায়। এখন যদি আমি তোদের নীরাকে রেখে অন্য কারো প্রেমে পড়ে যাই, সেটা কি তোরা মেনে নিবি? নীরার প্রতি অন্যায় হয়েছে বলে মনে হবে না? তোর আর নীরুর ব্যাপারটা ভিন্ন। তোদের মধ্যে একটা সোশ্যাল কমিটমেন্ট আছে, মৌসির ব্যাপারটা নেই। এক পক্ষে ভালোবাসার কমিটমেন্ট থাকে না। কাঙ্ক্ষিত মানুষের ভালোবাসা না পেয়ে অন্য কারোর প্রতি আকৃষ্ট হওয়ার দোষের কিছু নয়। মৌসির উচিত নতুন করে ভেবে পড়া। ভালোবাসা নামক অনুভূতিটা চাইলে অন্য কারো উপর ট্রান্সফার করা যায় না রে দোস্ত। তুই যতটা সহজভাবে বলছিস, মৌসির জন্য অতটা সহজ হবে না। ভালোবাসা সহজ নয়, কাউকে ভালোবাসার মতো যন্ত্রণার কিচ্ছু হয় না। নাদিম হাসলো, প্রত্যুত্তর করল না। অন্তু দীর্ঘশ্বাস ফেলে বলল, এত অবহেলা না করে মেয়েটিকে একটু বুঝিয়ে বলিস দোস্ত, বাচ্চা মেয়ে তো, সফট হার্ট। নাদিম প্রসঙ্গ পাল্টে বলল, ছোয়ার গরুটারে দেখছিস? হঠাৎ এমন কথায় অবাক হলো অন্তু। ছোয়ার গরু মানে? ছোয়া গরু কিনলে কবে? গরু দিয়ে সে করবে বা কি? আশ্চর্য। নাদিম হুহা করে হেসে উঠে বলল, ও কিনে নেয়, ওর মা গিফট করেছে। অস্ট্রেলিয়ান গরু, ইংরেজ বলো থুয়ার্ডস অস্ট্রেলিয়ান গরু। অতি সুন্দর পোস্টার। আমার তো বিয়ে যাইতেই ভয় লাগছে দোস্ত। গুতু দুতু মারলে সর্বনাশ। ভার্সিটি গেট থেকে বেরিয়ে আরফানের উপর চোখ পড়ল নম্রতার। একটা লাল রঙা মার্সিডিজের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা লম্বা চওড়া শ্যামবর্ণ মানুষটির গায়ে ছাই রঙা টি শার্ট, গম্ভীর শান্ত চোখজোড়া কবজিতে থাকা হাত ঘড়িতে আবদ্ধ। শেষ বিকেলের হলদেটে আলোয় প্রাণবন্ত দেখাচ্ছে তার শ্যামবর্ণ মুখ। মাথাটা নিচের দিকে ঝুঁকে থাকায় গোছালো চুলের কিছুটা এসে পড়েছে কপালে। নম্রতা সন্ধিহান চোখে তাকালো। পাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকা ভয়ানক রূপবতী মেয়েটাকে দেখে আপনা আপনি কুঁচকে গেল ভ্রু। গোল গোল চোখের মেয়েটির দিকে চেয়ে থেকেই নিজের দিকে চোখ ফেরালো নম্রতা। এই অতিরিক্ত সুন্দর মেয়েটার সামনে নিজেকে কেমন ঠুনকো মনে হলো তার। রাগে দুঃখে ঈর্ষান্বিত মনটা ফুঁসে ফুঁসে উঠল। কোথায় ভেবেছিল আরফানের বিরহে কাতর মুক্তি দেখে খানিকটা স্বস্তি কুড়াবে, কিন্তু কোথায় বিরহ, কোথায় কি? এই লোক তো উল্টা তাকে জ্বালিয়েই মারছে। কে এই মেয়ে? এত সুন্দরী মেয়ে নিয়ে ঘুরে বেড়ানোর মানে কি? আরফান কি বুঝাতে চাইছে তার থেকেও ভালো ভালো অপশন আছে তার কাছে? অবুঝ মনের নানাবিধ দ্বিধায় কান্না পেয়ে যাচ্ছে নম্রতার। আরফান নামক মানুষটিকে এই মুহূর্তে খুন করে ফেলতে ইচ্ছা করছে বেয়াদব। ঘড়ি থেকে চোখ তুলে তাকাতেই নম্রতাকে দাঁড়িয়ে থাকতে দেখল আরফান। রুষ্ট চোখজোড়া নম্রতার উপর নিবদ্ধ রেখে কোনো রূপ ভনিতা ছাড়াই বলল, আমারও লেট। নম্রতা উত্তর দিল না। মুখ ফুলিয়ে পাশে দাঁড়ানো মেয়েটার দিকে তাকালো। চোখে মুখে চাপা ক্রোধ নিয়ে স্থির দাঁড়িয়ে রইল। নম্রতার স্থিরতায় পাশে দাঁড়ানো মেয়েটির উপর কোনো রূপ প্রভাব পড়ল বলে মনে হলো না। সে স্বভাব সুলভ উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আমি তো দেখতে ভীষণ মিষ্টি মিস ছোড়াছুড়ি। বাহ, তোমাকে আমার পছন্দ হয়েছে। নিদ্রার সম্বোধনে ঈর্ষান্বিত মনটা ফুস করে জ্বলে উঠল এবার। ছোড়াছুরি? কিসের ছোড়াছুরি? এ মেয়ে তাকে আরফানের জীবন থেকে ছুঁড়ে ফেলার কথা বলছে না তো? সুপ্ত ক্রোধ চোখে মুখে স্পষ্ট হয়ে উঠতেই গাড়ির কাঁচ নামিয়ে মাথা বের করলেন একজন মধ্যবয়স্কা মহিলা। পরনে কালো পেরে সাদা শাড়ি, ঘাড়ের কাছে ঘন চুলের বিশাল খোপা, চোখে মোটা ফ্রেমের চশমা, টান টান ত্বকে রূপবতী মেয়েটার চেহারার ছাঁচ। নম্রতা পুরো ব্যাপারটা বুঝতে না পেরে হতভম্ব চোখে চেয়ে রইল। আরফান ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে 2 পা এগিয়ে নম্রতার পাশে এসে দাঁড়ালো। নম্রতা দ্বিধান্বিত চোখে একবার গাড়িতে থাকা ভদ্রমহিলা আরেকবার আরফানের দিকে তাকালো। আরফান হতাশ কণ্ঠে বলল, আপনার যন্ত্রণায় আমার পুরো পরিবার রাস্তায় নেমে এসেছে নম্রতা। এই মুহূর্তে পাত্রী দেখা পর্ব চলছে। ইউ আর দ্য মেইন ক্যারেক্টার ইন দিস এপিসোড। অল দ্য বেস্ট পত্র প্রেমিকা। আরফান এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করে নম্রতার দিকে তাকালো। নম্রতা বোকা বোকা চোখে চেয়ে থেকে বলল, মানে? আরফান উত্তর দিল না। নম্রতা হতবিহবল চোখে আবারও গাড়িতে থাকা ভদ্রমহিলার দিকে তাকালো।
ভদ্রমহিলা ধীরে সুস্থে গাড়ি থেকে নামলেন। তার উজ্জ্বল মুখশ্রীতে তীক্ষ্ণ ব্যক্তিত্ববোধের ছটা দেখে কিছুটা ভড়কে গেল নম্রতা। অসহায় চোখে আরফানের দিকে তাকালো। আরফানকে অবিচল দাঁড়িয়ে থাকতে দেখে আবারও ভদ্রমহিলার দিকে তাকালো। ভদ্রমহিলার গম্ভীর চেহারা দেখে মনে মনে শত তারা গুনতে লাগলো নম্রতা। বুকের ভেতর থাকা হৃৎপিণ্ডটা ক্ষণিকের জন্য স্তম্ভিত হয়ে গেল ভয়ে। মুহূর্তের মধ্যেই ভদ্রমহিলাটিকে ভীষণ রাগী বলে আখ্যায়িত করে ফেলল নম্রতা। পর মুহূর্তেই নম্রতার ভাবনাকে সম্পূর্ণ পাল্টে দিয়ে মিষ্টি করে হাসলেন ভদ্রমহিলা। নম্রতার ডান গালে আলতো হাত ছুঁয়ে বললেন, তুমি তবে শ্যামলতা? নম্রতা মাথা নাড়ল। ভদ্রমহিলা হেসে বললেন, কিন্তু এই মোমের মতো মেয়েটিকে তো শ্যামলতা নামে মানাচ্ছে না মা। এই মিষ্টি মেয়েটির নাম হওয়া উচিত ছিল শুভ্রলতা। আমি তোমাকে শুভ্রলতা বলে ডাকলে কি তুমি রাগ করবে মা? ভদ্রমহিলা অসম্ভব সুন্দর কণ্ঠস্বরে মস্তিষ্কে শীতল হওয়া বয়ে গেল যেন। নম্রতা মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থেকে মৃদু হাসল। হঠাৎ করে উপলব্ধি করলে এই ভদ্রমহিলাকে তার খুব পছন্দ হয়েছে। ভীষণ তৃপ্তি দিচ্ছে তার কথা বলার ভঙ্গিমা। নম্রতাকে চুপ থাকতে দেখে আবারও কথা বললেন ভদ্রমহিলা, তুমি নিশ্চয়ই আমি চিনতে পারছো না। আমি হলাম নিষ্প্রভের মা। ভদ্রমহিলার মুখের কথা কেড়ে নিয়ে পেছন থেকেই বলে উঠল নিদ্রা, আর আমি হলাম নিদ্রা। নিষ্প্রভ ভাইয়ার ছোট হলেও তোমার থেকে 1 বছরের বড়। সুতরাং বিয়ের পর আমি তোমাকে ভাবি বলে ডাকবো না, নাম ধরে ডাকবো। আমি তোমাকে নাম ধরে ডাকলে কি তুমি রাগ করবে? ছোড়াছুড়ি? নম্রতা যেন হোঁচট খেল এবার। ছোড়াছুরি? আবারও ছোড়াছুরি? এত সুন্দর একটা মেয়ে বারবার এমন কুৎসিত নামে কেন ডাকছে তাকে? ভাই ডাকে নিমপাতা, মা ডাকে শুভ্রলতা। পাতা লতা শেষ করে ফুল পাখিও তো ডাকতে পারত নিদ্রা। নম্রতা একটুও রাগ করতো না, কিন্তু হুট করেই ছোড়াছুরিতে চলে যাওয়ার লজিকটা কিছুতেই ধরতে পারছে না নম্রতা অসহায় চোখে তাকালো। আরফানের মা নম্রতার ডান হাতটা নিজের হাতে নিয়ে বলল, তুমি নাকি রাগ করে কথাটা বলছো না? বেশ করেছো। এই বদমাশের সাথে কথা বলা উচিত না। আজ ওর রাতের খাবার বন্ধ। ওর রিপ্লেসমেন্টে খাবার টেবিলের দায়িত্ব হবে তোমার। কি যাবে না? নম্রতা বিস্ময় নিয়ে আরফানের দিকে তাকালো। আরফান মৃদু হাসলো, চোখের ইশারায় আশ্বস্ত করলো। নম্রতা বিস্ময়ে ভাব নিয়ে ভদ্রমহিলার দিকে তাকালো। ঘোর লাগা কণ্ঠে বলল, রাতে বাইরে থাকাটা বাবা মা অ্যালাউ করেন আন্টি। ভদ্রমহিলা কিছু একটা ভেবে বললেন, কোনো সমস্যা না থাকলে তুমি কি তোমার বাবার নাম্বারটা দিবে মা? আমি তোমাদের সপরিবারে নিমন্ত্রণ দিতে চাই। এই মিষ্টি মেয়ের বাবা মার সাথে পরিচয়টা না হলেই নয়। নিষ্প্রভ বলছিল তোমরাও নাকি ধানমন্ডিতেই থাকো। রোড নাম্বার আলাদা হলেও এলাকা কিন্তু একই। সেই হিসেবে আমরা সবাই প্রতিবেশী হয়ে গেলাম না? নম্রতা কোনো উত্তর খুঁজে পেল না। মুগ্ধ চোখে চেয়ে রইল ভদ্রমহিলার মুখে। কাউকে এত দ্রুত বুঝি আপন করে নেওয়া যায়? কণ্ঠস্বরের স্বাভাবিক পেটে বাক্যগুলিতে বুঝি এতটা মায়া ঢালা যায়? ভার্সিটি থেকে ফিরে রান্না বসিয়েছে নীরা। সন্ধ্যার নাস্তা আর রাতের খাবার তৈরি করতে করতে কখন যে সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে খেয়ালই ছিল না তার। টেবিলে খাবার সাজিয়ে গুছিয়ে সিঙ্কে হাঁড়ি পাতিল পরিষ্কার করছিল নীরা। খোপা ছেড়ে বেরিয়ে আসা এলোমেলো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে কপালে। চেহারায় ক্লান্তি, নাকে মুখে তৈলাক্ত ঘামের আভা। এমন সময় পাশে এসে দাঁড়ালেন জাহানারা। অন্তুর খাবারটা আলাদা করে ঢেকে রাখতে রাখতে তীক্ষ্ণ চোখে তাকালেন। শাশুড়ির দৃষ্টিকে খেয়াল করে ভেজা হাতের পিঠ দিয়ে চুল ঠিক করে ওনাটার আঁচল টানল নীরা। আমতা আমতা করে বলল, কিছু বলবেন মা? জাহানারা ছোট্ট নিঃশ্বাস ফেললেন। নীরার প্রতি আজকাল একটু আধটু সন্তুষ্ট সে। সেদিন নীরার করা সকল অভিযোগের পর বাইরে রাত কাটানো বন্ধ হয়েছে অন্তুর। সারাদিন যেখানেই থাকুক না কেন রাত 12টার আগে ঠিকঠাক বাড়ি ফিরছে সে। রাতের খাবারটা নিয়ম করে বাড়িতেই খাচ্ছে। ছেলের এতটুকু নিয়ম মাফিক জীবন দেখেই একটুকরো স্বস্তি পেয়েছে জাহানারা। ছেলের বইয়ের প্রতি প্রকাশ্য তিক্ততা খানিকটা কমে এসেছে। জাহানারা কৃত্রিম রাগ নিয়ে বলল, সবসময় এমন সালোয়ার কামিজ পরে থাকো কেন? এটা তোমার বাপের বাড়ি না। বাড়ির বউদের রং বেরঙের শাড়িতেই ভালো মানায়। অন্তু বাসায় থাকলে এসব সালোয়ার কামিজ রেখে শাড়ি পরে থাকবে। ওর সামনে শাড়ি পরে ঘুরঘুর করবে। দাদি নানিরা বলতো, কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ট্যাস ট্যাস।
এখন তো উঠতে দিলে অন্য পাখির খাঁচায় যেতে কতক্ষণ? নিজের সংসার ধরে রাখতে হলে এমন থম মেরে বসে থাকলে চলবে না। সময় থাকতে লাগাম ধরো। প্রেমের বিয়ে বলে গা ভর্তি তেল নিয়ে বসে থাকলে চলবে না। পুরুষ মানুষের মন আর গাছের পাকা আম কোনোটাই বিশ্বাস নেই বউ। কখন কোথায় ঝরে পড়বে তারা নিজেরাই জানে না। কথাগুলো বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল জাহানারা। নীরা সাবান মাখা হাতে থম মেরে দাঁড়িয়ে রইল। শাশুড়ি মা কি কোনোভাবে তার আর অন্তর ব্যাপারটা আঁচ করতে পেরেছেন? সত্যি কি এবার লাগাম ধরা উচিত নীরার? অন্তর পক্ষে কি সত্যি অন্য কারো প্রতি আকৃষ্ট হওয়া সম্ভব? বুকের ভেতর থেকে বিরক্ত এক সত্তা ধমকে উঠে বলল, কেন সম্ভব নয়? অন্তুকে দেখেছিস কখনো মুগ্ধ চোখে তাকিয়ে থাকতে? বিয়ের পর একবারও অন্য দৃষ্টিতে তাকিয়েছে সে? তাকায়নি। তবে নীরা অন্যমনস্ক ভঙ্গিতে কাজে হাত দিল। সত্যিই যদি এমন কিছু হয় তবে কিভাবে লাগাম টানবে নীরা? কি করবে সে? গভীর রাত, আকাশ ভর্তি তারার মেলা। হালকা ঝিরঝিরে বাতাসে উঠছে পাতলা ওড়না, কপালে পড়ে থাকা ছোট চুল। সামনের রাস্তা থেকে ভেসে আসছে যানবাহনের মৃদু হর্ন। ছাদের এক কোনায় থাকা দোলনায় বসে আছে নম্রতা। ডান হাতে ধোয়া ওঠা কফি কাপ, বাম হাতে কানে ধরে থাকা ফোন। আপনি এখন কোথায় আছেন? কি করছেন? ওপাশ থেকে ক্লান্ত কণ্ঠে উত্তর দিল আরফান। আমি হসপিটালে আছি। এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ড ঘোরাফেরা করছি। আই এম অন ডিউটি ম্যাডাম। রাউন্ডে আছি। এত রাতেও ডিউটি? ঘুমটুম নেই আপনার? আরফান হাসল। পাশে দাঁড়িয়ে থাকা কারোর সাথে কয়েকটা কথা বলে বিদায় নিয়ে বলল, ঘুম তো আপনার কাছে। ফাজলামি করবেন না, আমি সিরিয়াস। এই মুহূর্তে ডাক্তারের ওয়াইফদের জন্য প্রচণ্ড মায়া হচ্ছে আমার। বেচারীদের নিশ্চয়ই রাতে একা একা ঘুমোতে হয়। মাঝরাতে ভয় পেলে কাঁথা দিয়ে মুখ চেপে মটকা পেরে শুয়ে থাকতে হয়। সাংঘাতিক না, এসব ডক্টর ফক্টরকে বিয়ে করা যাবে না। প্ল্যান ক্যান্সেল। আরফান নিঃশব্দে হাসল। বেশ কিছুক্ষণ চুপ থেকে হাতের কাজ শেষ করলো। তারপর মৃদু কণ্ঠে বলল, আপনি এখনো ঘুমাননি কেন? অলমোস্ট 1টা বাজে। এত রাতে কি করছেন? ছাদে বসে কফি খাচ্ছি আর আকাশ দেখছি। আজকের আকাশটা অনেক সুন্দর ডাক্তার। ছাদে? অনেক বছর আগে কেউ একজন আমায় বলেছিল সে একা একা ছাদে যেতে ভয় পায়, তাই বরের জন্য অপেক্ষা করছে। সাহসী বর তাকে ছাদে নিয়ে গিয়ে জ্যোৎস্না বিলাসে সঙ্গ দিবে। তো তার কি বর জুটে গিয়েছে আজকাল? বর না জুটলেও সাহসে ঠিকই জুটে গিয়েছে তার। অনেক বছর আগের বাচ্চা মেয়ে এখন বিশাল বড়, ভূতে টুতে ভয় পায় না। তাই নাকি? তাহলে তো মায়ের গল্পটা আপনাকে বলাই যায়। মা বলতো আমাদের আশেপাশে নাকি সবসময় জিনপরিরা ঘোরাঘুরি করে, একসাথে পাশাপাশি বসেও থাকে। আপনার পাশেও নিশ্চয়ই আছে। ফাঁকা ছাদে আপনি আর অলৌকিক ক্ষমতা সম্পূর্ণ কিছু জিন। ব্যাপারটা দারুণ না? নম্রতা ভয়ে ভয়ে পাশে তাকালো। অদ্ভুত একটা ভয়ে কেঁপে উঠল তার বুক। কৃত্রিম রাগ নিয়ে বলল, দেখুন, একদম উল্টাপাল্টা গল্প ফাঁদবেন না। ডিউটিরত অবস্থায় ফোনে কথা বলছেন, তারপরে উল্টাপাল্টা গল্প বানিয়ে মাসুম যুবতীদের বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছেন। আপনার নামে তো মামলা করা উচিত ডক্টর। পূর্ব পাশে উকি দিচ্ছে সূর্য। আকাশটা লালাব রঙে ঢাকা। জানালার পাশ ঘেঁষে বসে থাকা নম্রতার মনটা ভীষণ খারাপ। শেষ রাতের দিকে অনেকটা সময় নিয়ে ফোন আলাপ হয়েছে আরফান নম্রতার। মন খারাপের শুরুটা সেখান থেকেই। কথায় কথায় আরফানের পরিবার নিয়ে কথা তুলেছিল নম্রতা। সেই কথার পরিপ্রেক্ষিতে নিজের ভাইকে নিয়ে গল্প করছিল আরফান। পরিবারের মধ্যে সব থেকে স্মার্ট দেখতে ছেলে ছিল নেহাল। হৃষ্টপুষ্ট বিশাল শরীর, সর্বদা হাসি খুশি আর দুর্দান্ত বুদ্ধিমান। পরিবারের প্রত্যেকটা মানুষকে বটগাছের মতো আগলে রাখাই ছিল তার স্বভাব। আরফান নিদ্রার কাছে সকল সমস্যার একমাত্র সমাধান ছিল ভাই। চমৎকার গান করত নেহাল। তার ব্যবহৃত গিটারটি এখনও খুব প্রিয় স্নিগ্ধার। স্নিগ্ধা নামক মেয়েটিকে প্রচণ্ড ভালোবাসত নেহাল। ভার্সিটি থেকে বেস্ট জুটির খেতাব পেয়ে আসা জুটিটার এঙ্গেজমেন্ট পর্যন্ত হয়েছিল, কিন্তু বিয়েটা হয়ে উঠল না। স্বপ্নের সংসার সাজানোও হলো না। তার আগে আকস্মিক ঝড়ে ওলটপালট হলো সব। এতটুকু শুনে ফুপিয়ে কেঁদে উঠেছিল নম্রতা। আরফান চুপচাপ। কিছুক্ষণ কান্না শুনে ফোন কেটেছে। গত 2 ঘন্টা যাবৎ অযথায় কেঁদে কেটে পৃথিবী ভাসিয়ে দিতে ইচ্ছা করছিল নম্রতার। নেহালের জন্য প্রচণ্ড খারাপ লাগছিল। নম্রতার মতো নেহালেরও নিশ্চয়ই অনেক অনেক স্বপ্ন ছিল, অনেক সুখ পাওয়া বাকি ছিল। এমন হাসি খুশি দুর্দান্ত একজন মানুষকে কেন মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো?
যে মানুষটি এতগুলো মানুষের হাসি আর ভরসার কারণ ছিল, সেই মানুষটিকে কেন হারিয়ে যেতে হলো? তাছাড়া স্নিগ্ধা নামক মেয়েটি বা কিভাবে সামলালো? নম্রতা পারত? কথাগুলো ভাবতেই দুনিয়া ভেঙে কান্না আসে নম্রতার। নেহালের জায়গায় আরফানের কথা চিন্তা করলে ভয়ে গলা শুকিয়ে আসে তার। জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে সিঁদুর রঙা আকাশ দেখে নম্রতা। ধীরে ধীরে ফুটে ওঠা প্রত্যুষ দেখতে দেখতেই জন্ম মৃত্যু নিয়ে ভাবে নম্রতা। হঠাৎ মৃত্যুর কথা মনে পড়তেই কেঁপে ওঠে রুম। বেশ কিছুক্ষণ আকাশ পাতাল চিন্তা করে কাপা হাতে আরফানকে ফোন লাগায়। প্রথমবারের চেষ্টায় ফোন উঠায় আরফান। হাসি হাসি কণ্ঠে বলে, সুপ্রভাত মিস নিম পাতা, কান্না থেমেছে? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।